আজকের আমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসে আমাদের ডাটা এন্ট্রির কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছিল, যে আমাদের ডাটা এন্ট্রি বলতে আসলে কি বোঝায় বা আমাদের অনেক বেসিক নলেজের প্রয়োজন ছিল, আমরা সেগুলো কমপ্লিট করেছিলাম আমাদের প্রথম ক্লাসে। এবং আমরা বেসিক্যালি ডাটা এন্ট্রি শুরুটা হবে মাইক্রোসফট অফিস দিয়ে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। অফিসিয়াল কাজটা হলো এন্ট্রির মেইন মানে ভিত্তি। আমরা এটা ছাড়া অফিসিয়াল কাজ ছাড়া ডাটা এন্ট্রি অনলাইনে বা অফলাইনে লোকালি বাইরের দেশে হোক বাংলাদেশে হোক এটা করতে পারবো না, এর জন্য অফিস দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম। আচ্ছা, তারপর মার্কেট প্লেস সম্পর্কে বেসিক কনসেপ্ট নিয়েছিলাম, যে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আমরা কাজ করি সেই সম্পর্কে একটু আলোচনা হয়েছিল। তো আজকে আমাদের আরো বিস্তারিত অফিসিয়াল আলোচনা হবে। একটা ছোটখাটো মাইক্রো টাস্কিং বা কি বলে মাইক্রো টাস্কিং নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। আর তারপরে আস্তে আস্তে করে আমরা, আপনাদের অলরেডি মডিউল দেওয়া আছে, আপনারা দেখেছেন আশা করি। আহ, আমি জানি না আপনারা কেউ ডাটা এন্ট্রি নিয়ে রিসার্চ করেছেন কিনা। আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়ে আমরা মানে শিখবো সেটা সম্পর্কে আমাদের পার্সোনাল ভাবে অবশ্যই রিসার্চ করা লাগবে এবং থাকতে হবে এটা। তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আর সেকেন্ডলি আপনাদের নিজের থেকে একটা স্কিল বিল্ড করার যে একটা মেন্টালিটি সেটা তৈরি হবে। কারণ আমি প্রথম ক্লাসে আপনাদের বলেছিলাম যে আসলে প্রত্যেকটা বিষয়ে সার্চ করার প্রয়োজন আছে, রিসার্চ করার প্রয়োজন আছে, শুধু ডাটা এন্ট্রি না, আপনাদের পার্সোনাল ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা অফিস নিয়ে মূলত আলোচনা করেছিলাম, আজকে অফিস নিয়ে আলোচনা হবে। আমাদের দুটো ক্লাসের ভিতরে অফিসিয়াল আলোচনাটা শেষ হবে। তো আজকের কনসেপ্টটা অফিস, বাট একটু অন্য টাইপের, ভিন্ন। যেমন আজকে মডার্ন পেজ, মডার্ন সিভি এবং কাভার পেজ ডিজাইন করা আমরা শিখবো। আমরা কিভাবে করতে পারি, আমরা সরাসরি ক্লাসে চলে গেলে ভালো হয়। আমি সরাসরি মাইক্রোসফট অফিস ওপেন করে নিই। আপনাদের গ্রুপে আমি দেখলাম যে অফিসের লিঙ্কটা দেওয়া নেই, এটা কোনো একটা কারণে হয়তো বা দেওয়া হয় নাই, মিস্টেক। তো মাইক্রোসফট অফিস 2007 এর যে লিঙ্কটা সেটা আমি ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব। আমি একটু আগে খেয়াল করলাম যে লিঙ্কটা দেওয়া হয় নাই। আচ্ছা। আচ্ছা, তো আমরা এখন সরাসরি চলে যাই অফিসে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। উইন্ডোজ প্লাস আর আমরা এখানে লিখতে পারি WINWORD, উইনওয়ার্ড। উইনওয়ার্ড লিখে ওকে প্রেস করলেও আমরা মাইক্রোসফট অফিস পাবো। এটা একটা কিওয়ার্ড, আমরা চাইলে এটা লিখে ঢুকতে পারি। আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের প্রথম ক্লাসে যে আলোচনাটা হয়েছিল সেটা হলো হোম নিয়ে এবং অফিস বাটন নিয়ে। যে আমরা অফিস বাটনের মাধ্যমে কমন কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারি, ওইটাকে একটু অফিসিয়াল ভাবে আমরা এক্সপোজ করেছিলাম। তারপর হোম মেনুটা শুরু করেছিলাম। হোম মেনুর ভিতরে আমার মনে হয় যে আমরা ফাইন রিপ্লেস পর্যন্ত কমপ্লিট করেছিলাম, ফাইন রিপ্লেস অ্যান্ড গো টু। আপনাদের অনেক শর্টকাট বলা হয়েছে, আরো শর্টকাট বলা হবে। এই কাজগুলো শর্টকাটগুলো আমরা নোট করে দিব, কারণ অফিসিয়াল পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তো আপনার কাছে শর্টকাট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তার থেকে বড় বিষয় হলো মাইক্রোসফট অফিসের যে শর্টকাটগুলো আমরা ব্যবহার করি, এই শর্টকাটগুলো শুধুমাত্র অফিস না, আপনি অন্য যে কোনো সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন। যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, কিছু পরিবর্তন হবে, কিন্তু কমন যেগুলো মাইক্রোসফট অফিসের, সরি মাইক্রোসফটের যে কমন সফটওয়্যারগুলো সেখানে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমরা চলে যাই ইনসার্ট মেনুতে। আজকে ইনসার্ট মেনুতে শিখবো হোম, ইনসার্ট, পেজ লেআউট। এইটার ভিতরে অফিসের 70% আলোচনা, 80% আলোচনা এই তিনটার ভিতরে, আর বাদ বাকি আলোচনা আছে। কিন্তু আমাদের মেইন আইটেম হলো তিনটা, আর এই তিনটাই আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে শিখবো, বাট আমি একটু এর আগে ইন্টারনেটে চলে যাই। মাউথ স্কোয়ার একটু সবাই মিউট করে দিলে ভালো হয়। আচ্ছা, আমি এটার আগে একটু ইন্টারনেটে এসে জাস্ট লিখলাম মডার্ন সিভি। আপনারা দেখেন এখানে মডার্ন সিভি অনেক টেমপ্লেট দেওয়া আছে, এই যে টেমপ্লেট গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু একটা মডার্ন সিভি। আমরা বাংলাদেশে যে সিভি গুলো ব্যবহার করে থাকি এগুলো কিন্তু আসলে একদম ভেরি সিম্পল। এখানে সর্বোচ্চ হলে টেবিল ব্যবহার করা হয়, এছাড়া আর তেমন কিছু ব্যবহার করা হয় না। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এখন বড় বড় এই ফার্মে বা যারা ইনভলভ আছে একটু স্ট্যান্ডার্ড, তারা কিন্তু অনেক মডার্ন সিভি ব্যবহার করে, কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু খুবই নিম্নমানের সিভি ব্যবহার করে থাকি। এটাকে আসলে মডার্ন সিভি তো না, নর্মাল সিভি বলে এটাকে। তো আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি কাজ করি, সেটা গ্রাফিক্সের ডিজাইন হতে পারে এবং এমএস ওয়ার্ডে হতে পারে, আমাদের একটা কাজ হতে পারে মডার্ন সিভি। আপনারা দেখবেন ইন্টারনেট সার্চ করলে এরকম মডার্ন সিভি অনেক টেমপ্লেট পাবে। তো একটা সিভি বিভিন্ন টেমপ্লেটে ডিজাইন হয়ে থাকে। একটা মডার্ন সিভি বেসিক্যালি তিনটা মানে ফরম্যাটে ডিজাইন হতে পারে। একটা হলো ফটোশপ, আর একটা হতে পারে ইলাস্ট্রেটর, আর একটা হতে পারে এমএস ওয়ার্ড ফরম্যাট। তো আপনারা দেখেন ইন্টারনেট সার্চ করলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ফরম্যাট আছে। যে ফরম্যাটে ওয়ার্ড আছে, সরি যে ফরম্যাটে পাওয়ার
ফটোশপ আছে, সেই ফরম্যাটে কিন্তু ওয়ার্ডও আছে। যেমন এইটা দেখেন, এখানে এটা একটা মডেল সিভি, একটা টেমপ্লেট ডিজাইন করা। দেখেন এখানে ছবি আছে, পিএস মানে ফটোশপ, এটা হচ্ছে ইন ডিজাইন, এবং এটা হচ্ছে ওয়ার্ড, এটা ওয়ার্ড ফরম্যাট। আপনি এটা দেখেন, এটা শুধুমাত্র ওয়ার্ড দিয়ে তৈরি করা এই সিভিটা। তো আমি যদি মাইক্রোসফট অফিসেও মোটামুটি দক্ষ হই, তাহলে আমার কাছে এরকম টেমপ্লেট ডিজাইন করা পসিবল। এখন কোয়েশ্চেন হলো, আমি টেমপ্লেট ডিজাইন করে লাভ কি? দেখেন টেমপ্লেট ডিজাইন করে দুটো লাভ, যদি আমি কাজ বুঝে থাকি, ডাটা এন্ট্রি কাজটা বুঝে থাকি। আর আরেকটা বিষয় হলো, আমাদের মেইন টার্গেট এখন স্কিল ডেভেলপমেন্ট। আর এর অর্থ এটা না যে আমি একটা স্কিল ডেভেলপমেন্ট করেছি, এই স্কিল দিয়ে আমার সব কাজ হবে, সেটা এরকম না। এর স্কিল ডেভেলপমেন্টের অর্থ হলো আপনি মাল্টিপল স্কিল ডেভেলপমেন্ট করবেন। এখন কোনটায় আপনি সফল হবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না, আমরাও জানি না, যে আসলে কোন দিকটা আপনার ক্লিক করবে। আমরা যখন ক্লাসে ভর্তি হতাম 6-7-এ, একটা বই কিন্তু আমরা পড়তাম না। আমরা সায়েন্স পড়তাম, গণিত পড়তাম, বাংলা পড়তাম, হিস্ট্রি পড়তাম। কেন? আমি তো শুধু অঙ্ক পড়তে পারতাম, শুধু বাংলা পড়তে পারতাম। সবগুলো কেন পড়তাম? কারণ সবকিছুর প্রয়োজন আছে। তো আমরা ডাটা এন্ট্রি কনসেপ্টে আগাবো, কিন্তু আমাদের কনসেপ্ট বিভিন্ন থাকবে। তো বর্ডার সিভির ভিতরে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, বাংলাদেশে দেখবেন যারা বাংলাদেশের টপ লেভেলের রিজুম সেলার আছে, তাদের ভাষ্যমতে মাইক্রোসফট অফিসিয়াল ভার্সনটা সব থেকে বেশি সেল হয়, কারণ এটা সব থেকে বেশি মানুষ বুঝতে পারে এবং এটা সেল হয় বেশি। তো আপনারা যদি মডার্ন সিভি সেল করেন, তো ফাইবারে আপনি প্রফেশনাল সিভি তৈরি করতে পারলে আপনার সুযোগ আছে প্রফেশনাল ভাবে কাজ করার। আবার গ্রাফিক্স রিভার, আপনার নাম শুনছি কিনা জানি না, আমি একটু দেখাই আপনাদের। এখানে গ্রাফিক্স রিলেটেড কাজ হয়, গ্রাফিক্স রিভারে গ্রাফিক্স রিলেটেড কাজ হয়, বাট সব গ্রাফিক্স না। দেখেন এখানে প্রেজেন্টেশন আছে, এই যে প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশনে সেল হয়, প্রেজেন্টেশনে সেল হয়। পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, দ্যাটস মিন পাওয়ার পয়েন্টেরও কাজ আছে। আপনি যদি এখানে লেখেন, আচ্ছা আমি যদি আপনারা কথা বলেন, তাহলে তো আমার কথা বলতে ডিস্টার্ব হবে। আর এমনি তো আজকে আমার কথা বলতে এমনিতে একটু কষ্ট হচ্ছে। তো আপনারা যদি একটু মিউট না করেন, তাহলে আমি কথা ভুলে যাব বেসিক্যালি। আচ্ছা, তো দেখেন আমি এই মার্কেট প্লেসে নিয়ে আসলাম আপনাদের, এটা নাম, এটা হচ্ছে ইনভার্টো মার্কেট। এটা একটা বিগ মার্কেট প্লেস। আমরা প্রচলিত ফাইবার ফ্রিল্যান্সার না মার্কেট প্লেসের নাম শুনছি, কিন্তু এইটা বাদেও যে এত মার্কেট প্লেস আছে, এটা আপনাদের অনেকের হয়তো জানা নেই। শুধু গ্রাফিক্সের জন্য অন্তত ফাইবার ফ্রিল্যান্সার, আপওয়ার্ক বাদেও অন্তত খুব মোস্ট পপুলার অন্তত 5 থেকে 10টা মার্কেট প্লেস আছে। তার ভিতর এই একটা গ্রাফিক্স রিভার। এখানে গ্রাফিক্স রিলেটেড কাজ হয়। দেখেন কত ধরনের কাজ হয়। প্রেজেন্টেশনে আমি দেখালাম জাস্ট যে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট টেমপ্লেটও এখানে সেল হয়। আপনি প্রফেশনাল একটা প্রেজেন্টেশন তৈরি করছেন, টেমপ্লেট ডিজাইন, সেটা সেল করার সুযোগ আছে এখানে। সর্বনিম্ন $2 সেল হয়। তো এইটা বড় মার্কেট প্লেস, এটা নিয়ে পরে আলোচনা করব। আজকের আলোচনা, অফিসিয়াল আলোচনা শেষ হওয়ার পরে আমরা ছোটখাটো মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, মাইক্রো টাস্কিং নিয়ে আলোচনা করব। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা ফাইবার এবং ফ্রিল্যান্সারে যাব। তো আজকে যেহেতু ঘটনা প্রসঙ্গে আমি মডার্ন সিভি নিয়ে আলোচনা করব, সেই জন্য আমি দেখালাম। আমি এখানে যদি লিখি সিভি ওয়ার্ড ওয়ার্ড ফরম্যাট, আপনি দেখবেন এখানে অনেক সিভি আছে। এই যে সিভি গুলো দেখেন, ওয়ার্ড ফরম্যাট, এটা ওয়ার্ড ফরম্যাট আছে, এটা ওয়ার্ড ফরম্যাট আছে, এটার ওয়ার্ড ফরম্যাট আছে। দ্যাটস মিন এই সেম জিনিসটা এমএস ওয়ার্ড দিয়ে করা পসিবল। এখন আপনি করতে পারবেন কিনা, আমি তৈরি করতে পারবো কিনা, এটা একটা বিষয়। তো আমরা ফাইবার ফ্রিল্যান্সারের মডার্ন সিভি একটা কনসেপ্ট, আবার ডাটা এন্ট্রি আরেকটা কনসেপ্ট, আমরা শিখবো আর্টিকেল রাইটিং আরেকটা কনসেপ্ট, আমরা শিখবো লিড জেনারেশন আরেকটা কনসেপ্ট। এরকম ভ্যারাইটিস কনসেপ্টে আমরা স্কিল ডেভেলপমেন্ট করব। তো আমি আপনাদের মডার্ন সিভি সিস্টেম দেখাইলাম, এইবার আমরা চলে যাই আমাদের কাজে। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইনসার্ট মেনু। আচ্ছা, তো আমাদের ইনসার্ট মেনুর প্রথম দিক লাস্ট ক্লাসে একটু আলোচনা করেছিলাম আমি, সেটা হলো কভার পেজ। কভার পেজটা কি? কভার পেজটা বলতে বাংলায় যেটা বোঝায়, সেটা বাংলা হলো প্রচ্ছদ। আমরা একটা ডকুমেন্টের প্রথম যে পেজটাকে ডিজাইন করে থাকি, সেটাকে কভার পেজ বলা হয়। আচ্ছা, তো দেখেন কভার পেজ মানে প্রচ্ছদ, বাট অনেক সময় এটা বিস্তারিত না হয়ে সংক্ষিপ্ত একটা অ্যাসাইনমেন্টের প্রথম পেজ হতে পারে। আপনি একটা অ্যাসাইনমেন্টে কি লিখতেছেন সেটা প্রথম পেজে ডিটেলস থাকে। এটা আপনার অফিসিয়াল কাজের জন্য লাগতে পারে। আমি ডাটা এন্ট্রি কনসেপ্টে লোকালি কাজ করতে গেলে, আপনি কোনো একটা অফিস জব করতেছেন, সেক্ষেত্রে অফিসিয়াল নলেজের ক্ষেত্রে এটার প্রয়োজন আছে। তো এখানে কভার পেজে কিছু টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট বুঝি আমরা, টেমপ্লেট কাকে বলে বা কি বুঝে আসলে, বুঝি আমরা টেমপ্লেট জিনিসটা কি আসলে? আচ্ছা, টেমপ্লেট স্যার, এটা সাধারণত তৈরিকৃত কোনো রেডিমেড কোনো ফাইল এরকম কিছু। হ্যাঁ, অনেকটা কনসেপ্ট এরকম তৈরিকৃত, আগের থেকে করা আছে ডিজাইন বা
টোটাল টোটাল সুন্দর একটা ডিজাইন করা আছে ডেমো কন্টেন্ট দিয়ে। আপনি শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করবেন। একটা এক্সাম্পল হিসেবে বললাম, মনে করেন আমি সিভি তৈরি করছি আমার নাম দিয়ে বা ডেমো নাম দিয়ে, আর সেই নামটা সবই ঠিক আছে, শুধুমাত্র আপনার হাতে যখন যাবে আপনি কন্টেন্ট গুলো চেঞ্জ করে আপনার নাম দিলেন। এই যে একটা ডিজাইন আপনাকে দিলাম সাজানো গোছানো, এটাকে টেমপ্লেট বলে। তো আমাদের জি স্যার। এখানে কাভার পেজের ভিতরে অনেক টেমপ্লেট দেওয়া আছে যেগুলো অলরেডি বানানো আছে, অলরেডি ডিজাইন করা। আপনি শুধুমাত্র কন্টেন্ট গুলো চেঞ্জ করবেন। আমার একটা বই দরকার, খুব মানে হঠাৎ করে আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, একটা সামনে একটা প্রচ্ছদ ডিজাইন ডিজাইন করতে হবে, আমার কাছে সময় নেই, তো আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করে নিতে পারি। সাপোজ এটা সিলেক্ট করলাম, দেখেন একটা ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি লেটেস্ট কোনো ভার্সন ব্যবহার করে থাকি, এখানে আরো বিভিন্ন ধরনের কাভার পেজের ডিজাইন পাবো, এখানে আরো বিভিন্ন এক্সিস্টিস আরো আছে, আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো দেখেন ডিজাইন আছে, শুধুমাত্র আমি এখান থেকে কন্টেন্টটা চেঞ্জ করে দেবো। টাইটেল এখানে লিখে দিলাম মাইক্রোসফট অফিস। আমি জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করলাম, আমি এখানে জাস্ট শুধুমাত্র কন্টেন্ট চেঞ্জ করলাম, ব্যাস আমার কিন্তু কাভার পেজ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা কাভার পেজ ডিজাইন করতে পারি বা কাভার পেজ নিতে পারি। তো ব্যাপারটা এখানে শেষ না, ব্যাপারটা এখানে শুরু। এই কাভার পেজ ডিজাইন তো এখানে আছে, তো আমরা কি এরকম কাভার পেজ পার্সোনাল ভাবে ডিজাইন করতে পারি কিনা, এটা আমাদের শিখতে হবে, যে এরকম পার্সোনাল ডিজাইন আমরা নিজেরা তৈরি করতে পারবো, সেটা আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো কাভার পেজ থেকে আমি এটাকে রিমুভ করে দিলাম, আমাদের দরকার নেই এটা। এরপরে আমি সামনে যাই। এরপর আছে ব্ল্যাঙ্ক পেজ। পরিষ্কারভাবে আমি একটা পেজে আছি, আমার উচিত যে আমার এই পেজটা কমপ্লিট করব, কমপ্লিট করার পরে নেক্সট পেজটা আসবে, এটা স্বাভাবিক নিয়ম। তো এইটা বাদে আমি যদি চাই হঠাৎ করে নতুন একটা পেজ দরকার, সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আলোচনা করব। মানে আমি ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে আমি কিন্তু নতুন একটা পেজ পাবো। এই পাশের অপশনটা হলো পেজ ব্রেক, এটা অলমোস্ট সেম। আমি পেজ ব্রেক ক্লিক করলেও নতুন একটা পেজ তৈরি হবে। যদি আমাদের নতুন কোনো পেজ তৈরি হয়, তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজ অথবা পেজ ব্রেক দিব। পেজ ব্রেকটাকে আমরা একটু মানে দুটোতে একই কাজ, তো আলাদা কি? আলাদা বলতে সিম্পল, কনসেপ্টগত আলাদা, কাজ একই। ব্ল্যাঙ্ক পেজ দিলে নতুন একটা পেজ হচ্ছে, পেজ ব্রেক দিলে নতুন পেজ হচ্ছে, বাট পেজ ব্রেকের সংজ্ঞাটা হচ্ছে এইরকম যে আমার উচিত টোটাল পেজটা লেখা, আমি টোটাল পেজ না লিখেই ব্রেক করলাম। আমরা সাইকেল মোটরসাইকেল ব্রেক করি, ব্রেক মানে ভাঙা, তো আমরা কি ভাঙি বলেন তো, কি ভাঙি আসলে? গতিকে ভাগি, আমরা গতিকে ভাগি। তো এইখানে আমরা পেজটাকে, পেজের নিয়মটা ভাঙলাম, পেজ টোটাল কমপ্লিট না করে পরের পেজে গেলাম, এই জন্য পেজ ব্রেক। এটা শর্টকাট আছে, শর্টকাট হলো কন্ট্রোল প্লাস ইন্টার, কন্ট্রোল প্লাস ইন্টার। এই দেখেন, এই যে আমি একটা একটা পেজ আছে, আমি এখন কন্ট্রোল ইন্টার পেজ করি, হ্যাঁ নতুন পেজ তৈরি হচ্ছে, কন্ট্রোল ইন্টার। কন্ট্রোল প্লাস ইন্টার। আশা করি এখানে কারো কোনো কোয়েশ্চেন নেই। এরপরে আমরা একটু সামনে চলে যাই। এরপরে একটা গুরুত্বপূর্ণ অপশন যেটা নাম হলো টেবিল। টেবিলের বাংলা যদি করি তার অর্থ হবে ছক। আমি যদি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে চাই, তাহলে আমাকে এনি একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশি বায়ার হোক বা লোকাল বায়ার হোক বা বাইরের বায়ার হোক, অফিসিয়াল যখন কোনো কাজ করবেন, অফিসিয়াল কাজ বলতে আসলে যেটাকে বোঝায় সেটা হলো ফরম্যাটিং। কি বোঝায়? ফরম্যাটিং। ফরম্যাটিং মানে সাজানো গোছানো। আমি আপনাকে যে কোনো, আমি বললাম যে আমাকে একটা কোয়েশ্চেন বানায় দিতে হবে, তো কোয়েশ্চেন যেভাবে বানাই সেভাবে বানায় দিতে হবে। আমি আপনাকে বললাম যে আমার একটা মানি রিসিপ্ট বানায় দিতে হবে মাইক্রোসফট অফিসে, তো বানায় দিতে হবে। আমি আপনাকে বললাম আমাকে অফিস দিয়ে একটা প্যাডের ফার্স্ট পেজটা তৈরি করে দেবে, হতে পারে। এইসব ফরম্যাটিং করাটাই হলো এমএস অফিসের কাজ। বাংলা টাইপিং আমরা এমএস ওয়ার্ড বুঝি, শুধু টাইপিং বুঝি, শুধু টাইপিং না, ফরম্যাটিং হতে পারে গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা, মেহেদী হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? জি, মানে বলেন। যে পেজটাতে লিখছিলেন ওটা আর কি স্ক্রিনের বেশি লেফট সাইডে ছিল, তো ওটা যদি একটু মিডলে নিয়ে আসতেন দেখতে সুবিধা হতো, এই জন্যই আর কি বলছিলাম। আচ্ছা, না এখন তো ঠিক আছে, এখন তো আমি হ্যাঁ জুম এখন আউট ঠিক করে আছে, এখন ঠিক হয়ে গেছে, থ্যাংক ইউ। আমার পেজটা পাশাপাশি আসছে কিভাবে, এটা একটা কোয়েশ্চেন। আপনি যখন অনেকগুলো পেজগুলো সাইজ ছোট করে ফেলবেন, দ্যাটস মিন জুম আউট করবেন, তখন স্বাভাবিকভাবে পেজ পাশাপাশি আসবে। যদি ইনকেস পাশাপাশি পেজ না আসে, তাহলে এটা ভিউ মেনুর কাজ, ভিউতে যেতে হবে। তারপর দেখেন একটা অপশন আছে টু পেজেস, আমি যদি ভিউ থেকে টু পেজেস দিই তাহলে পাশাপাশি শো করবে। এটা আমরা দেখতাম, আমি আগে কোয়েশ্চেন করছি এর জন্য বলে দিলাম। আচ্ছা, ইনসার্ট মেনুর অপশন হলো টেবিল, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ডেমো কয়টা বক্স আছে, আমি ব্যাক বক্সের উপর মাউস নিয়ে আসলে ওই অনুপাতে নিচে ডকুমেন্টে তৈরি হয়ে যাচ্ছে।
আর কোনো কিছুকে মাউসের লেফট বাটন ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে মুভ করাকে বলা হয় ড্র্যাগ করা এবং ছেড়ে দেওয়াকে বলা হয় ড্রপ। প্রথম ক্লাসে বলেছিলাম। কিন্তু যদি আপনি ক্লিক না করেন, যে কোনো কিছুর উপর শুধু মাউস পয়েন্টারটা নিয়ে আসাকে বলা হয় হোভার, HOVER, হোভার। আমি কিন্তু এখানে হোভার করতেছি। হোভার করলে নিচে ওই অনুপাতে তৈরি হচ্ছে। এখন আপনার যদি এটা মনে হয় যে এটা আমার জন্য পারফেক্ট, তাহলে ক্লিক করবেন। না আমার কম দরকার, তাহলে কমাই দিই। এই যে এবার ক্লিক করলাম, হতে পারে। আবার এখানে একটা লিমিটেশন আছে, সেটা হলো এখানে 8/10 ম্যাক্সিমাম করা যায়। এখন যদি আমার বেশি প্রয়োজন হয় তাহলে তাহলে ইনসার্ট টেবিল, এখানে যে আপনি কলাম নাম্বার বলে দেন, বলে দিয়ে ওকে প্রেস করেন, তাহলে ওই অনুপাতে তৈরি হবে যদি নিজের থেকে করতে চান। আচ্ছা, আমি এখান থেকে করি ইনসার্ট টেবিল। এই আমি এই কটা সেল নিলাম। এখানে আমার এই সেলের ঘরগুলো অনেক বড়, আপনাদের হয়তো ছোট। কেন? কারণ আমার ফন্ট সাইজ বড়, এটা ফন্ট সাইজ অনুপাতে আসছে। যদি আমি এটা ফন্ট সাইজ কমাই দিই তাহলে এটা এমনিতেই রিসাইজ হয়ে যাবে। যেমন আমি এখান থেকে ফন্ট সাইজ কমাই দিলাম, দেখেন এটা কিন্তু কমতেছে। তো টেবিলের সাইজটা ডিপেন্ড করে বেসিক্যালি ফন্ট সাইজের উপরে। এছাড়া আরো অনেক কাস্টমাইজেশন আছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। তো আশা করি আপনার টেবিল আনতে পারছেন, আই হোপ। আচ্ছা, লম্বালম্বি ভাবে এটাকে বলা হয় কলাম, আমরা সবাই জানি। আড়াআড়ি ভাবে এটাকে বলা হয় রো, এবং প্রত্যেকটা ঘরকে বাংলায় ঘরই বলে, কিন্তু অফিসিয়াল ভাষায় বলা হয় সেল। আচ্ছা, তো আমরা যদি লম্বালম্বি ভাবে বলি তাহলে এটাকে বলা হয় কি বলা হয়? কলাম। এবং আড়াআড়ি ভাবে রো এবং প্রত্যেকটা ঘরকে সেল বলা হয়। এখানে আরো টেবিল নিয়ে অনেক আলোচনা আছে, আমি একটু ক্লিয়ার করি, শুধু এইটুকু জানা যথেষ্ট নয়। এখানে কি কি আলোচনা? প্রথমত, আচ্ছা, এখানে আমি দুইটা সেলকে মিলাই একটা সেল করতে চাই, এটাকে বলা হয় মার্জ করা। আমি একাধিক সেলকে মিলাই একটা সেল করব, সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে আমি এখান থেকে দিব মার্জ সেল, তাহলে এটা হবে মার্জ। আবার একটা সেলকে আপনি অনেকগুলো ভাগে ডিভাইড করতে চাচ্ছেন, এই ডিভাইড করাকে বলা হয় স্প্লিট সেল। আমি এই সেলটাকে ভেঙে অনেকগুলো টুকরা করব, তো এখানে সরাসরি রাইট ক্লিক করলাম, ভাঙতে গেলে অনেকগুলো লাগে না, একটাই লাগে। আমি এবার ক্লিক করলাম স্প্লিট সেলস। এবার আমাকে বলতেছে ছোটটা ডায়লগ বক্সে যে আমি এই সেলটাকে ডিভাইড করে কয়টা ভাগে ভাগ করব। আমি বলে দিলাম 3টা কলাম হবে, রো হবে 2টা, আড়াআড়ি এইভাবে 2টো রো হবে, কলাম হবে 3টা। ওকে, দেখেন হয়েছে কিনা। এই যে 1টা 2টা 3টা হয়েছে কলাম, রো হয়েছে 1টা 2টা। আপনি এইভাবে মার্জ এন্ড স্প্লিটের মাধ্যমে সেলকে কাস্টমাইজ করতে পারবেন। সেলকে রিসাইজ করব কিভাবে? অলরেডি একটা বললাম যে ফন্ট সাইজ কমানোর মাধ্যমে আপনার সেলকে রিসাইজ করতে পারেন, অথবা সেলের বর্ডারে যে ড্র্যাগ করতে পারেন। যেমন এটা একটু বড়, আর ডান দিকে বড় দরকার, এক্স্যাক্টলি বর্ডারে মাউস পয়েন্টার নিয়ে আসেন, দেখেন দুই দিকে তীর চিহ্ন আসছে, এটা আমার এখন যেরকম হয়েছে। আচ্ছা, এইবার আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমি সেলকে ছোট বড় করতে পারবো। এই যে আমি কিন্তু কলামকে ছোট বড় করলাম। যদি রোকে ছোট বড় করতে চাই তাহলে সেম, এই যে এখানে ধরে ছোট অথবা বড় করতে পারবো। এই দেখেন ছোট বড় করতে পারতেছি। এইভাবে আমরা সেলকে রোকে ছোট বড় করতে পারবো। আচ্ছা, এইটা আমি এই যে কাস্টমাইজটা করলাম, এইটা এইভাবে না করে মার্জ এন্ড স্প্লিট না ব্যবহার করে অন্য একটা মেথডেও করতে পারি। সেটা কিভাবে? আচ্ছা, হ্যাঁ সোনিয়া ম্যাডাম বলেন। জি স্যার, ওই মাঝখানের ঘরে যে আপনি 3টা রো করলেন, ওইটা স্যার পাচ্ছি না এখন। আরেকবার দেখাই, আমি ওটা অন্য একটা মেথডেও দেখাচ্ছিলাম। আমি আবার দেখেন, এই যে ঘরটা আছে, এই ঘরটাকে আমি এরকম ডিভাইড করব। তো সরাসরি সেলের উপর মাউসের রাইট ক্লিক করব, এই সেলের উপরে মাউসের রাইট ক্লিক করে স্প্লিট সেল, স্প্লিট মানে হচ্ছে ভাঙা, আমি সেলটাকে ভাঙবো। তো স্প্লিট করলাম। এবার এই সেলের কয়টা কলাম করতে, সাপোজ 1 2 3, 3টা কলাম করতে চাই, এখান থেকে দিলাম কলাম 3টা। রো সাপোজ করতে চাই 1 2 3 4, 4টা রো করতে চাই, আমি এখানে 4টা রো দিয়ে দিলাম। জায়গা অনুযায়ী ধরবে না, দুটোর কথাই হচ্ছে আর কি। ওকে, দেখেন এই অনুপাতে কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে এবার কি বুঝতে পারছেন ম্যাডাম কিভাবে করব? জি 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 স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। এই সেম কাজটা আমি করতে পারি আরেকটা মেথডে। কিভাবে? আমি যখন টেবিল আনবো, উপরে একটা জিনিস খেয়াল করেন, দেখেন মেনু ছিল যা, তার থেকে দুটো মেনু বাড়ছে। এই দুটো মেনু কোথা থেকে আসলো? এইটা হলো টেবিল রিলেটেড অপশন। যখন টেবিল আনবো, টেবিল রিলেটেড অপশন আসবে। যখন আমি পিকচার আনবো, পিকচার রিলেটেড অপশন আসবে। তা আমি এখান থেকে ক্লিক করলাম, সাপোজ ডিজাইন। ডিজাইনের ভিতরে আপনারা দেখবেন এখানে অপশন আছে ড্র টেবিল, ইরেজার। আমি ড্র টেবিল ক্লিক করলে মাউস পয়েন্টার হয়ে গেছে পেন্সিল। এবার নিজের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারবেন টেবিল, যে আমার এখানে এটা দরকার, এই মাঝখানে এটা দরকার, আবার এইটার মাঝখানে এটা দরকার। দেখেন আমি কিন্তু কাস্টমাইজ করতেছি।
এই যে এখানে নির্দিষ্ট কোনো বাধা নাই যে এতটুকু করতে পারবো এতটুকু করতে পারবো না। আমি নিজের ইচ্ছা মতো টেবিল যে কোনো জায়গায় কাস্টমাইজ করতে পারবো এই ড্র টেবিলের মাধ্যমে, অ্যাজ লাইক ড্রয়িং করার মাধ্যমে। আমার পাশে আছে ইরেজার। ইরেজার হলো মাউস পয়েন্টার রবার। এবার আপনি টান দিবেন, ড্রাগ ড্রাগ করলেন, যেভাবে রবারে যেটা বাদ দিয়ে সেটা মুছে যাবে, এটাও সেম। আর মাঝখান থেকে এটা লাগবে না, এটা দরকার নেই মাঝখান থেকে, এটা মাঝখান থেকে দরকার নেই, এটা দরকার নেই। আমি যেখান থেকে যেটা দরকার নেই আমি সিম্পলি এভাবে কানেক্ট করি। দেখেন এই যে এটা কিন্তু দুটো মিলে একটা হয়েছে। এটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার করতে গেলে সমস্যা আছে, আপনি করতে পারবেন না, কিন্তু ইরেজার দিয়ে কিন্তু আমি কাস্টমাইজ করে নিলাম। তো ইরেজার একটা গুরুত্বপূর্ণ টুলস, ড্র টেবিল একটা গুরুত্বপূর্ণ টুলস। আমরা চাইলে ড্র টেবিল এন্ড ইরেজারের মাধ্যমে টেবিলকে কাস্টমাইজ করতে পারি। তারপরে আপনি সেলকে টেবিলকে স্টাইলিং করতে চান, তাহলে এখানে অপশন আছে, দেখেন এই যে বিভিন্ন টেবিল স্টাইল আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। দেখেন অনেক টেবিলের স্টাইল আছে, এগুলো ব্যবহার করতে পারি আমরা চাইলে। এই যে টেবিল স্টাইল আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন নিজের মতো করে, নিজে যেভাবে কাস্টমাইজ করে সেইটাও পসিবল। কিভাবে? আমরা হোম মেডে করেছিলাম, হোমের ভিতর এখানে একটা অপশন আছে যেটা নাম হলো শেডিং। আমি সেলগুলোকে সিলেক্ট করে এখান থেকে শেডিং কালার দিয়ে নিজের মতো কাস্টমাইজ করতে পারি, নিজের মতো কাজ করতে পারি। আচ্ছা, আপনারা যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন, এই যেমন এই যে ড্র টেবিলটা লেটেস্ট ভার্সনে, এটা একটা পেন্সিলের আইকন দেওয়া আছে কালো মতো, আমার সঠিক খেয়াল নেই যে অপশনটার নাম কি, আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না। ড্র টেবিল নামে অপশন আছে, তবে ড্র টেবিল না, ড্র নামে একটা অপশন আছে লেটেস্ট ভার্সনে। একটু দেখেন, আমি টেবিল আনার পরে আপনারা দেখবেন টেবিলের আরেকটা জিনিস করতে পারেন, টেবিলের এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টারে ডবল ক্লিক করলেও টেবিলের অপশনগুলো আসে। যদি লেটেস্ট ভার্সন না আপনার হয়ে থাকে, আপনি এই যে পয়েন্ট, এটাকে মুভিং পয়েন্ট বলে, এইটার উপরে ডবল ক্লিক করেন তাহলেও টেবিলের অপশনগুলো পাবেন। আচ্ছা, এরপর একটা কোয়েশ্চেন যে আমরা টেবিলটাকে মুভ করব কিভাবে? টেবিল মুভ করার জন্য ছোট্ট একটা পয়েন্ট দেখছেন, এটি হলো টেবিল মুভিং পয়েন্ট। এটাকে ধরেই আপনি টেবিলটাকে মুভ করতে পারবেন যে কোনো পজিশন। আমি এটাকে মুভ করতেছি, দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি। টেবিলটাকে ডিলিট করব কিভাবে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। টেবিল ডিলিট করার জন্য ইরেজার নেন, একটা টান দেন, সব মুছে যাবে টেবিল। একটা মেথড বললাম। অথবা সিম্পলি এই মুভিং পয়েন্টে যে এখানে পয়েন্টে যে রাইট ক্লিক করে কাট প্রেস করেন, তাহলেও আপনি টেবিলটাকে মুছতে পারবেন। এখান থেকে কাট প্রেস করলে এভাবে আপনি টেবিল মুছতে পারবেন। আশা করি আমরা টেবিলের অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পেয়েছি। আরো কাস্টমাইজের প্রয়োজন আছে, আরো অনেক কিছু হতে পারে। আমি রিসাইজ করলাম, সাপোজ এখানে সিরিয়াল হবে, আমি এটাকে ছোট করলাম। এবার এখানে নাম হবে, আমি এটাকে একটু বড় করলাম। এখানে একটু কাস্টমাইজ করলাম, এখানে একদম শেষে একটা সিরিয়াল হবে, ছোট করে দিলাম। তো দেখেন একটা জিনিস, কলাম কিন্তু সমান না, এই কলাম ছোট, এই কলাম অনেক বড়, এই কলাম আরেক ভ্যারাইটিস। তো কলামগুলো এক একটা এক এক রকমের। তা আমি করে ফেলছি, সমস্যা নেই, এটা আমার প্রয়োজন ছিল। কিন্তু এখন আমার দেখা যাচ্ছে যে আমার এইগুলো দরকার নেই। আমি চাই সব কলাম একদম সমান হবে, এক্স্যাক্টলি সমান হবে। আমি যদি এটা চাই তাহলে কিভাবে সমান করবো? আমি কি একটাকে এইভাবে ড্রাগ করে সমান করব, নাকি আমার কি করণীয়? এই সব কলামগুলোকে সমান করার জন্য আপনার একটা জিনিস করণীয়, আপনি সেলগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করেন এটার উপরে। এবার দেখেন অপশন আছে একটা, সেটা নাম হলো ডিস্ট্রিবিউট রো ইভেনলি, ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি। যদি সব কলামকে সমান করতে চান তাহলে ডিস্ট্রিবিউট কলাম ইভেনলি। আমি এখানে দিলাম ইভেনলি, দেখেন সব কলাম কিন্তু এক্স্যাক্টলি সমান হয়ে গেছে, একদম মাপ মতো সমান হয়ে গেছে। এরকম ভাবে কলাম যদি উল্টো পাল্টা হয়, যেমন এই কলামটা অনেক বড়, এটা আরেক রকম, বিভিন্ন ভ্যারাইটিস আছে। এখন আমি কলামগুলোকে রো গুলোকে সমান করতে চাই, তা আমি সেলগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ডিস্ট্রিবিউট রো ইভেনলি, আমি এটা ক্লিক করলাম, দেখেন রো গুলো সব সমান। যদি আমি কোথাও এরকম প্রয়োজন হয় তাহলে আমরা ডিস্ট্রিবিউট ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো কোয়েশ্চেন হতে পারে, যেমন আমি এখানে লিখতেছি একজন, দুইজন, তিন, চারজনের এগেইনস্টে আমি লিখতেছিলাম, বাট আমি দেখতেছি যে চারজনে হবে না, আমার নিচে আরো দুইজন বাড়ছে। তো নতুন নিচে রো দরকার, নিচে নতুন রো দরকার। আমি কিভাবে নিচে নতুন একটা রো নিব? এটা নেওয়ার জন্য আমরা সিম্পল ইউজ করতে পারি একদম শেষের সেলে থাকা অবস্থায়, একটা সেল থেকে ডান পাশের সেলে যাওয়ার জন্য আমরা ট্যাব প্রেস করি। তো আমরা একদম লাস্টের যে সেল, ওই সেলে যে যদি ট্যাব প্রেস করি তাহলে নিচের দিকে একটা রো তৈরি হবে, নিচের দিকে এক একটা রো তৈরি হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে টেবিলটাকে কাস্টমাইজ করতে পারি।
আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার, টেবিলের কাজগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমি আরো কয়েকটা সমস্যার সমাধান বলি আপনাদের। আহ, এটা তো আমি বললাম স্যার টেবিল কোনটা ছোট করা দরকার। আমি তো নিচের দিকে রো বাড়ানোর কথা বললাম, হ্যাঁ? ডানে বামে যদি বাড়াইতে হয় তো ডানে বামে বেসিক্যালি বাড়ে না, নিচেই বাড়ে। ডানে বামে যদি বাড়তে হয় তাহলে সেটা কিন্তু অপশন দিয়ে করে নিতে হয়। যেমন এখানে আছে বাম দিকে একটা নতুন রো কলাম দরকার, তাহলে আমরা ইউজ করতে পারি এখান থেকে দেখেন অপশন আছে লেআউট, এই যে লেআউট, এই কলামের ডান পাশে দরকার তাহলে ইনসার্ট রাইট, ইনসার্ট রাইট। যদি বামে দরকার ইনসার্ট লেফট, এটা কিন্তু বামে একটা হয়েছে। যদি এই রো আছে ভালো কথা, এর নিচে একটা দরকার, দেখেন এটা কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয়। আমি এখানে একজনের নাম এন্ট্রি করছি আজাদ, একজনের নাম করছি রহিম, তারপরে করিম। তো আজাদের নিচে রূপা হবে, তাহলে আমি কি সব ডেটাগুলো ডিলিট করে আবার লিখবো? এটা আমরা করি অনেকে না বুঝে, যে আমাদের নিচে দরকার আমরা এই একটা সেলের ডেটাগুলো একটা রোর নিচে পিছাই দেই, তারপরে আমরা লিখি। অথচ এটা সিম্পলি করা যায় কিভাবে, দেখেন ইনসার্ট বিলো, এর নিচে একটা রো তৈরি হবে, বা এর উপরে একটা দরকার ইনসার্ট অ্যাবভ, আমরা এটা ব্যবহার করতে পারি। এরকম ডানে বামে যদি কলাম বা রো প্রয়োজন হয় তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি বুঝতে পারছি না। জি বোঝা গেছে। ওকে, তো আমরা দেখলাম টেবিলের অনেক কাস্টমাইজেশন দেখলাম, এগুলো প্রয়োজন। আমরা এক্সেলে যখন কাজ করব তখন টেবিল রিলেটেড আরো কিছু প্রবলেমের সমাধান আমরা ওখান থেকে দেখব। আচ্ছা, আমরা তাহলে সুইচ করি সামনে। আমি টেবিলটাকে আপাতত ডিলিট করে দিই। আমরা ইনসার্ট মেনুর পরবর্তী যে অপশনটা চলে যাব সেটার নাম হচ্ছে পিকচার। মাইক্রোসফট অফিসে শুধুমাত্র লেখার ব্যবহার না, শুধুমাত্র টেবিল না, আপনার এখানে আরো অনেক ব্যবহার আছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটার নাম হলো পিকচার। আমার ডকুমেন্টে ছবির প্রয়োজন আছে, আমি কিভাবে ছবি আনবো? তো ছবি আনার জন্য দুটো সিস্টেম আছে। একটা হলো ডায়লগ বক্সের মাধ্যমে। আমি এখানে পিকচারে ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স ওপেন হলো, অ্যাজ লাইক ওপেনের মতো। আমার ফাইলটা বা পিকচারটা কোথায় আছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সাপোজ আপনার যেখানে থাকবে সেখানে সেট আপ করে দিবেন আপনি। পেন ড্রাইভ হলে পেন ড্রাইভ, কম্পিউটার হলে কম্পিউটার। সাপোজ আমি ডেস্কটপ দিলাম, এখান থেকে আমি এই ছবিটা অ্যাড করতে চাচ্ছি, সিলেক্ট করে দিলাম। কি করলাম, ইনসার্ট পিকচার লোকেশন, ফাইল নেমটা দিয়ে ইনসার্ট ক্লিক করে দিলাম। এটা একটা মেথড ছবি আনার। আর একটা মেথড হতে পারে আপনি উইন্ডোটাকে একটু ছোট করেন, এবার যে কোনো ছবিকে ড্র্যাগ এন্ড ড্রপ, যে কোনো ছবিকে ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনি আনতে পারেন। এখন কোয়েশ্চেন হতে পারে যে আমি যে দুটো ছবি আনলাম এই দুটো ছবির ভিতর কোনো পার্থক্য আছে কিনা। দুটোই তো আনলাম, হ্যাঁ একটু পার্থক্য আছে। আমরা পিকচার থেকে যদি আনি তাহলে স্পেশাল কিছু ফ্যাসিলিটি আছে, আসলে ফ্যাসিলিটি বলবো না কারণ দুটোই সেম করা যায়। কিন্তু দেখেন একটু পার্থক্য দেখেন, এটা আনছিলাম এখানে ছোট্ট একটা বাটন আছে এবং পয়েন্ট গুলো গোল গোল, এই যে গোল গোল, কিন্তু এটা কিন্তু উপরে সেই বাটনটা নাই এবং পয়েন্ট গুলো অন্যরকম, তার মানে একটু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্স আসলে ডিফারেন্স না, এগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি এক একটা করে দেখাই। পিকচারে অনেক প্রবলেম আছে, আমরা যারা অফিস নিয়ে আলোচনা করেছি বা আমরা জানি অফিস, তাদের কাছেই অনেক ক্রিটিক্যাল বিষয় আছে যারা পারে না, মানে পারবেন না। আপনাদের যদি বলা হয় তাহলে অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো ভিতরে না গেলে বা থাকলে বোঝা যায় না। তার ভিতরে আমি কমন কিছু প্রবলেমের সমাধান দিই আপনাদের। প্রথম সমস্যা হলো আমি পিকচারটাকে রিসাইজ করবো কিভাবে, সিম্পল বিষয়। এই যে পয়েন্ট গুলো আছে এগুলো রিসাইজ পয়েন্ট, আপনি এটাকে ধরে ভিতরে বা বাইরে টেনে ছোট বা বড় করতে পারবেন। ডানে বামে ছোট বড় করতে গেলে এইটা, ওখানে ছোট বড় করতে গেলে সিঙ্গেল এইটা, আর সব দিকে করতে চাইলে কর্নারে দিতে হবে। এটা হলো বেসিক ছবিকে ছোট বড় করার নিয়ম। ছবিটাকে মুভ করবো কিভাবে, এখানে আছে অন্যখানে হবে, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ। কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হলো মাইক্রোসফট অফিসে আপনি ছবিকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন না, যে কোনো জায়গায় ইচ্ছে মতো মুভ করতে পারবেন না একটা অপশন ছাড়া। সেটা কি? সেটা হচ্ছে টেক্সট র্যাপিং। হ্যাঁ, মার্কেট প্লেস নিয়ে আজকে আলোচনা হবে, আমরা একটু ওয়েট করি অফিসিয়াল আলোচনা শেষ করে তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। ওকে, তো দেখেন আমি এটাকে মুভ করতে পারতেছি না, এই ছবিটাই কর্নারে হবে, তো আমি এখানে একটা মুভ করলাম, দেখেন যাচ্ছে না, কিন্তু আমি তাহলে দিতে পারবো না পিকচারকে যে কোনো পজিশনে আসলে দিতে পারবো না। আমি কিভাবে দিব তাহলে? আপনি পিকচারের উপরে ডাবল ক্লিক করেন, অথবা যখন আমি পিকচার আনলাম খেয়াল করে দেখেন উপরে ফরম্যাট নামে একটা অপশন আছে, পিকচার টুলস। এটা পিকচার রিলেটেড অপশন, শুধুমাত্র পিকচার চালু থাকলেই ওটা থাকবে।
বাইরে ক্লিক করলাম, ওইটা আর নাই। আবার পিকচারে ক্লিক করলাম, চলে আসছে। তো আমি পিকচার পর ডবল ক্লিক করলো এই জিনিসটা চলে আসবে। দেখেন পিকচারের কত অপশন আছে। তো এর ভিতরে আমি একটা ডান পাশে একটা অপশন দেখাচ্ছি, সেটার নাম হলো টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং আপনারা কেউ যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করে থাকেন, যেমন 2013 বা 14 এরকম যদি ভার্সন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার টেক্সট র্যাপিং নামে অপশন পাবেন না। ওই অপশনটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। টেক্সট র্যাপিং এর জায়গায় অপশনটার নাম হচ্ছে র্যাপ টেক্সট। এই ডিফারেন্স, এছাড়া ডিফারেন্স নাই, আর সবকিছু সমান। যদি টেক্সট র্যাপিং খুঁজে না পান, তাহলে আপনারা সরাসরি পিকচারের উপরে মাউসে রাইট ক্লিক করবেন। এই রাইট ক্লিক করলে টেক্সট র্যাপিংটা চলে আসে সিম্পলি। আচ্ছা, কাজ কি? কাজটা দেখাই। এই টেক্সট র্যাপিং এর ভিতরে দেখেন আছে স্কোয়ার, টাইপ, বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, টপ এন্ড বটম, থ্রো। থ্রোটা সব থেকে ভালো, সব থেকে বেটার এইটা। তো আমি প্রথমটা বাদে যে কোনো একটা সিলেক্ট করলেই পিকচারকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। থ্রো দিলাম, এই যে। এবার দেখেন থ্রো দেওয়ার পর পিকচারকে আপনি যেখানে কিছু মুভ করতে পারবেন। এই যে এখানে হবে না, এখানে হবে। শুধুমাত্র এইটুক যদি আপনি না জানেন, তাহলে পিকচারকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন না। শুধুমাত্র যদি এইটুক না জানেন যে একটা পিকচারকে হবেই না, লেখা ভাঙবে, নাহলে ছবি নিলে অন্য সবকিছু ভেঙে যাবে, ওভারঅল প্রবলেম হয় যদি এইটুক নলেজ না থাকে আমার। আচ্ছা, তাহলে এখানে আরগুলোর কি কাজ? স্কোয়ার, টাইপ, বিহাইন্ড টেক্সট, এগুলোর কাজ আছে। আমি একটা একটা করে দেখাই। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে আমি টেক্সট র্যাপিংয়ের ভিতরে আছে স্কোয়ার এন্ড টাইপ। স্কোয়ার, টাইপ, থ্রো অলমোস্ট সেম। স্কোয়ার টাইপটা কি কাজে ব্যবহার আমি সংক্ষেপে বলি। যেমন আপনারা পত্রিকায় দেখেন একটা মানুষের ছবি, ছবিটার চারপাশে লেখা। যেমন আমরা ক্রিকেট খেলার কথায় দেখি যে সাকিব তামিমের ছবি, লেখাটার চারপাশে লেখা, মানে ছবিটার চারপাশে লেখা, তামিমের ব্যাটের নিচে লেখা, পায়ের নিচে লেখা, হাতের নিচে লেখা, চারপাশ থেকে লেখাটা ঘিরে ধরছে। এইটা করা হয় এই টাইপ দিয়ে। আমরা একটা আইকন তৈরি করে একটা জিনিস তৈরি করে সেটা যদি স্কোয়ার টাইপ দেই, তাহলে সেটা একদম, আর আবার এডিট পয়েন্ট দিয়েও করা যায়, এডিট র্যাপ পয়েন্ট দিয়ে করা যায়। স্কোয়ার দিলে একদম আমি একদম চারকোনা আকৃতির একটা শেপ পাবো। কিরকম শেপ আমি দেখা, এই যে ছবিটা আছে, এই ছবিটাকে আমি টেনে লেখার ভিতরে ছাড়তেছি। দেখেন লেখার ভিতরে ছাড়লাম, দেখেন এই ছবিটার জন্য লেখা সরে গিয়ে জায়গা করে দিচ্ছে, লেখা সরে গিয়ে জায়গা করে দিচ্ছে। এইটাকে বেসিক্যালি স্কোয়ার বলা হচ্ছে। চতুর্ভুজ আকৃতির, লেখাটা সরে যাবে, র্যাপ হবে, ব্রেক হবে। টাইপটা দিলে আরো গায়ে গায়ে মিলে যাবে, লেখাটা আরো গায়ে গায়ে মিলে যাবে, যতটুকু ফাঁকা পাবে। এটা তো চতুর্ভুজ আকৃতি, যদি এটা ত্রিভুজ হইতো বা গোল হইতো, তাহলে একদম রাউন্ড করে দিত, চারপাশ থেকে একদম কাছাকাছি করে দিত। এটা টাইপ দিয়ে করে। দেখেন লেখা কিন্তু সরে আমার জন্য জায়গা করে দিচ্ছে, ছবিটার জন্য জায়গা করে দিচ্ছে। তারপরে এখানে অপশন হতে পারে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটটা হলো লেখা চলে যাবে উপরে, পিকচার চলে যাবে নিচে। দেখেন এখন কিন্তু আর সরতেছে না, এখন কিন্তু আর সরে জায়গা করে দিচ্ছে না, বরং লেখা উপরে, পিকচার কিন্তু নিচে। আমি যদি কোথাও চাই, তাহলে আমরা ইউজ করতে পারি বিহাইন্ড টেক্সট। এর সম্পূর্ণ অপোজিট হলো ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা দিলে পিকচার উপরে এবং লেখা চলে যাবে নিচে, লেখা চলে যাবে নিচে। এটাও হতে পারে, কোথাও যদি আমরা ব্যবহার করতে চাই, এটা হতে পারে। তারপর আছে টপ এন্ড বটম। এটা স্কোয়ার টাইপের মতো, বাট ডানে বামে লেখা থাকবে না। টপ এন্ড বটম দিলাম, এই লেখাটাকে, ছবিটাকে লেখার মাঝখানে সেট করে দিলাম। দেখেন দুই পাশে লেখা নেই, কিন্তু উপর নিচে লেখা আছে। আমরা অনেকে এইটা করার জন্য কি করি, ইন্টার দিয়ে আগে লাইনের মাঝখানে গ্যাপ তৈরি করি, তারপর মাঝখানে পিকচার আনি, অথচ কিছু না। শুধুমাত্র এখান থেকে টেক্সট র্যাপিং থেকে টপ এন্ড বটম দিলেই আপনি লেখার মাঝখানে দিলে ও অটোমেটিক জায়গা করে দিবে, ডানে বামে লেখা থাকবে না। যেমন আমরা যে স্কুল কলেজের বই দেখি, তাতে কিন্তু এই জিনিসটা ব্যবহার হয়, টপ এন্ড বটম ব্যবহার হয়। আশা করি আপনারা টেক্সট র্যাপিংটা ক্লিয়ার হয়েছে। আমি এই ছবিটার সেম আরেকটা কপি চাই, ডুপ্লিকেট কপি চাই। আমি কিভাবে করব? আমি জাস্ট এটাকে মুভ করব, কিন্তু কন্ট্রোল প্রেস করে। দেখেন আমি মুভ করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এখানে ডুপ্লিকেট কপি তৈরি হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করেন, এই ছবিটা আর এই ছবিটা একটার উপরে কিন্তু আর একটা, এই ছবিটার উপরে এইটা টেক্সট র্যাপিং ছাড়া পারবেন না। বেসিক্যালি এটা পসিবল না যে একটা ছবির উপরে আর একটা ছবি দিবেন, পাশাপাশি হবে কিন্তু একটার উপরে কিন্তু আর একটা হবে না। আচ্ছা, আমি এটা বাদ দিই, আমি অন্য একটা ছবি আনি। সাপোজ আমি ইনসার্ট থেকে পিকচার, এই ছবিটা নিয়ে আসলাম।
এটা অনেক হিউজ একটা ছবি, আমি এটাকেও টেক্সট র্যাপিং থেকে থ্রো দিতে হবে। থ্রো দেওয়ার মানে আমি একটা মুভ করার একটা পারমিশন পেয়ে যাব। এখানে আমি ছবিটা আনলাম, এখন ছবিটাকে উপর নিচ দেওয়া যাচ্ছে, একটা পর একটা সেট করা যাচ্ছে, স্মার্ট ভাবে মুভ করা যাচ্ছে, এটা টেক্সট র্যাপিং ছাড়া পারবেন না। আচ্ছা, এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, কোনটা উপরে কোনটা নিচে? কালোটা উপরে, হলুদটা নিচে। আমার ইনকেস এটা দরকার নেই, আমার দরকার হলুদটা উপরে, এই কালোটা নিচে। এটা কিভাবে করব? আমার তিনটা পিকচার আছে, তিনটা পিকচারকে আমার উপর নিচ করতে হবে, এটা আমি কিভাবে করতে পারি? এটার জন্য অপশন আছে, দেখেন এই টেক্সট র্যাপিং এর উপরে ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক। আমি যদি উপরে কোনো ডকুমেন্ট আছে, সরি, আচ্ছা আমি উপরে আছে এটাকে নিচে পাঠাতে চাই, তাহলে এখানে দিতে হবে সেন্ড টু ব্যাক বা সেন্ড টু ব্যাকওয়ার্ড। সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, নিচে চলে গেছে। আবার নিচে আছে এটাকে আমি উপরে আনবো, তাহলে ব্রিং টু ফ্রন্ট বা ব্রিং টু ফরওয়ার্ড, এই যে এইভাবে করতে পারি। যদি একাধিক ছবি হয় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় উপর নিচ করার জন্য। আবার এইগুলো করার জন্য টেক্সট র্যাপিং বিষয়, এগুলো না করলে আবার এটা করতে পারবেন না। এগুলো না করলে টেক্সট র্যাপিং করা যাবে না। আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা পিকচার নিয়ে কাজ করব। এখনো অনেক আলোচনা বাকি। যেমন এই পিকচারটাকে আমি রোটেট করব, আমি ঘুরাবো, এটার জন্য অলরেডি যেহেতু এটা আমি ইনসার্ট থেকে এনেছি, এই যে কলাপাতা কালার একটা আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, এটাকে ধরে আপনি পিকচারটাকে রোটেট করতে পারবেন, যে কোনো দিক ঘুরাতে পারবেন। এটাকে ঘুরাইলাম। এবার আমি এটাকে এই টেক্সটিংটা নিয়ে আসি, দেখেন ওই অনুপাতে জায়গা জায়গা করে দিয়েছে লেখা ওই অনুপাতে, এখানে রাউন্ড, আবার এখানে নাই, দেখছেন রাউন্ড করে জায়গা করে দিচ্ছে। এটা টেক্সট র্যাপিং এর দ্বারা পসিবল হচ্ছে। তো আমরা এইভাবে রোটেট করতে পারি, এভাবে পিকচারকে রোটেট করতে পারি। আরেকটা মেথড আছে, সেটা হলো সরাসরি রোটেট। এখান থেকে রোটেট 90 ডিগ্রি, 90 ডিগ্রি লেফট, ফ্লিপ ভার্টিক্যাল উপর নিচ করার জন্য, উপর নিচ করার জন্য, ফ্লিপ হরিজন্টাল ডানে বামে রোটেট করার জন্য আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারি চাইলে। পিকচার টুলস না খুঁজে পেলে পিকচারের উপর ডবল ক্লিক করবেন, তাহলে এই অপশনগুলো পাবেন। যে পাসওয়ার্ড হোক, পিকচারের উপরে লেফট বাটন ডবল ক্লিক, আর রাইট ক্লিক করলে আপনি কমন কিছু পাবেন, যেমন ব্রিং টু ফ্রন্ট পাবেন, টেক্সট র্যাপিং পাবেন, এই অপশনগুলো পাবেন। আবার যদি না পান এই অপশনগুলো, আপনারা রাইট ক্লিক করে ফরম্যাট পিকচার, এই উপরে যে অপশনগুলো আছে তার অনেকগুলো অপশন আবার এখানেও আছে, এখানেও আছে, আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আচ্ছা খেয়াল করি, পিকচার বিহাইন্ডে চলে যাওয়ার পরে আর পারতেছেন না, লেখার পিছনে চলে গেলে, এটা একটা কোয়েশ্চেন, এটার সমাধান আমি দেই। এই যে লেখার মাঝখানে নিলাম, এখন তো আমি মুভ করতে পারতেছি কারণ পিকচারটা আমার চোখের সামনে, কিন্তু আমি যদি এখান থেকে বিহাইন্ড টেক্সট দেই, এবার কিন্তু আর পিকচার ধরা যাচ্ছে না, দেখছেন পিকচার কিন্তু আর ধরা যাচ্ছে না, কারণ লেখা তো উপরে, লেখা কিন্তু উপরে আর ছবিটা নিচে, এখন ধরা একটু কঠিন। তো এরকম যদি হয়, এই বর্ডারে ক্লিক করার চেষ্টা করবেন, এই বর্ডারে ক্লিক করার চেষ্টা করবেন আগে থাকা অবস্থায়। যেমন আমি আবার দেখাই, এই যে এই অবস্থায় আছে, আমি এখান থেকে টেক্সট র্যাপিং থেকে দিলাম কি বিহাইন্ড টেক্সট, এখন কিন্তু আমি ধরলে মুভ করতে পারবো না, এই যে এখানে ক্লিক করলে হবে না, এই বর্ডারে এখনো কাজ করবে, দেখেন এই বর্ডারে এখনো কাজ করবে। কিন্তু আমি যদি এবার বাইরে ক্লিক করি তাহলে আবার সমস্যা, তাহলে আবার পিকচার করতে গেলে একটু ঝামেলা আছে, ফাঁকা করতে হবে, ফাঁকা করে ছবিটাকে বের করে তারপরে ক্লিক করতে হবে। আমি যখন বিহাইন্ড টেক্সট দিয়ে দিব, এটা একটা সমস্যা, কিন্তু আমি যদি বিহাইন্ড টেক্সট দেই তাহলে এই সমস্যাটা হবে, ফাঁকা করে তারপর ক্লিক করতে হবে, কারণ এটা তো আপনি বিহাইন্ড টেক্সট দিয়েই ফেলছেন। আচ্ছা, পিকচারের আরো গুরুত্বপূর্ণ অপশন বাকি আছে। ঠিক আছে, এখন আমাদের পিকচারের ভিতরে আমি যে মডার্ন সিভি গুলো দেখালাম আপনাদের, এখানে একটু লক্ষ্য করে দেখা যাবে সব পিকচার কিন্তু শেপ সেম না। যেমন এইটার ভিতরে একটা পিকচার আছে একটা মানুষের, বাট এটা সুন্দর করে একটা রাউন্ড শেপ, একটা ওভাল শেপ। এইখানে খেয়াল করি, এখানে একটা পিকচার, বাট এটা সুন্দর একটা রাউন্ড শেপ, এটাও একটা সুন্দর রাউন্ড শেপ। তাহলে এইটা কি ফটোশপ দিয়ে করা? কিছু কাজ ফটোশপ সেটা সম্পূর্ণ ভিন্ন, কিন্তু আমরা এই কাজগুলো মাইক্রোসফট অফিস দিয়ে করতে পারবো স্মুথ ভাবে। আমরা কিভাবে করব আমরা তো দেখি। আমি যদি এই পিকচারটাকে সুন্দর করে একটা রাউন্ড করতে চাই, দেখেন এখানে অলরেডি পিকচার স্টাইল দেওয়া আছে কিছু, যেমন এটা ফটো ফ্রেম, এটা ক্লিক করলে পিকচারটা ফটো ফ্রেম হয়ে যাচ্ছে, এটা আরেকটা ফটো ফ্রেম। তারপর এটা হচ্ছে আপনার ড্রপ শ্যাডো, তারপর এটা হচ্ছে রিফ্লেকশন, তারপর এটা হচ্ছে ব্লার, এরকম বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, ওভালও দেওয়া আছে এখানে, চাইলে আমরা রাউন্ড শেপ করতে পারবো। কিন্তু এটা স্মার্ট সমাধান নয়, এটা স্মার্ট সমাধান নয়। সমাধান কোনটা? এই পিকচার শেপ। পিকচার শেপ থেকে আপনারা লেটেস্ট ভার্সন ইউজ করলে এই পিকচার শেপটা
লেখা নাও থাকতে পারে, এখানে আইকনটা থাকতে পারে। অনেক সময় এটাও যদি ছোট করি আমরা, অনেক সময় লেখা থাকে না, এরকম থাকে। যেমন আমি দেখাই, এখানে এই যে আইকনটা দেখাচ্ছে শুধু, অনেক সময় শুধু এরকম আইকনটা দেখা যায়। ভার্সন বিভিন্ন আছে তো, ভিউ থেকে অনেক জায়গায় অনেক ধরনের সেটিং থাকতে পারে। তো আমরা পিকচার শেপ ক্লিক করলাম, এবার দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে। আপনি যে শেপ ক্লিক করবেন পিকচারটা ওইরকম শেপ হয়ে যাবে। সাপোজ স্টার, আমি এখানে ক্লাউড ক্লিক করলাম, দেখেন ছবিটা ক্লাউড শেপ হয়ে গেছে। ছবিটা নির্দিষ্ট ওয়ার্ডের লাইনের পরে পিকচার কিভাবে অ্যাড করবেন, পিকচার আপনি যেখানে খুশি অ্যাড করেন, এটা তো কোনো বিষয় না। আপনি পিকচার অ্যাড করার পরে টেক্সট র্যাপিং দিয়েছেন, আমার এই সোনার বাংলা, এরপরে আমার এখানে পিকচার দরকার, ডাজন্ট ম্যাটার, আপনি পিকচারটাকে নিয়ে আসেন এখানে। পিকচার তো এখানে আনতে হবে এরকম না, আমি এখানে জাস্ট পজিশনটা করাই দিব, পজিশনটা করাই দিব। আমি তো মুভ করতে পারতেছি এখন যে কোনো জায়গায়। পিকচার আপনি যেখানে আনেন না কেন, আপনি টেক্সট র্যাপিং দিয়ে যে কোনো লাইনের যে কোনো জায়গায় দিতে পারবেন, এটা কোনো বিষয় না। বা আমি এখানে কাট করলাম, কাট আমার এই লাইনের পরে দরকার, বা এই লাইনের পরে দরকার, এখানে তিনটা এখানে দরকার, আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেবেন, কন্ট্রোল ভি দিয়ে দেবেন। আচ্ছা দেখেন টেক্সট টাইপিং এর কারণে সমস্যাটা হয়েছে, যেহেতু টেক্সট টাইপিং দেওয়া, আমি এখানে মুভ করে নেব, আমি এখানে মুভ করে নেব। ইনলাইন উইথ টেক্সট যদি দেই তাহলে কপি পেস্ট কাজ করবে, যে ইনলাইন উইথ টেক্সট এটা দিলে, কপি করে দিলে, তবে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি স্মার্ট ভাবে মুভ করতে পারবেন না ইনলাইন উইথ টেক্সট দিলে। আচ্ছা, আমরা শেপ নিয়ে আলোচনা করতেছিলাম। এই পিকচার শেপ থেকে আপনি যে কোনো ধরনের শেপ দিতে পারেন, যে ওভাল শেপ। এবার একটু কাস্টমাইজ করে নেন সুন্দর করে, দেখেন পারফেক্ট একটা বৃত্ত শেপ হয়েছে, একটা পিকচারের শেপ হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা পিকচারকে আমরা কিভাবে শেপ দিতে পারি। আরো কাস্টমাইজ করতে চাচ্ছেন, ওকে করতে পারবেন। পিকচার বর্ডার, পিকচারের পাশে একটা বর্ডার দিবেন, পসিবল। আপনি পিকচারটাকে ইফেক্ট দিবেন, যেমন এখানে ইফেক্ট আছে, এগুলো আমি বলবো না, এগুলো আপনার ট্রাই করে দেখবেন। এই যে পিকচার ইফেক্ট, শ্যাডো দিবেন, শ্যাডো দেওয়া পসিবল। আপনি রিফ্লেকশন দিবেন, এটা পসিবল। আপনি এখানে গ্লো দিবেন, চারপাশে গ্লো হবে, পসিবল। সফট টেচ আছে, বেভেল আছে, এগুলো সব ফটোশপের টার্মস। আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলো ফটোশপের টার্ম। আরো অনেক কিছু দেখবো যেগুলো ফটোশপ। মাইক্রোসফট অফিস করলে ফটোশপের বেসিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট করলে ভিডিও এডিটিং এর বেসিক অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, বিষয়টা এরকম। আচ্ছা, তো এগুলো আপনারা দেখবেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সেটা হলো, আমি আরেকটা পিকচার আনি, ইনসার্ট পিকচার, আমি আরেকটা পিকচার আনলাম। এই পিকচারটা অবশ্যই আমি টেক্সট র্যাপিং দিয়ে নিব, যারা বুঝে তারা সবসময় টেক্সট র্যাপিং দিয়ে কাজ করে। এই পিকচারটা আমি কিন্তু ফটো এডিটিং দেখাচ্ছি না আপনাদের, আমি ওয়ার্ড দেখাচ্ছি। তারপরেও অনেক টার্মস আছে ফটো এডিটিং এর সাথে মিলে, এজন্য আমি বিস্তারিতভাবে বলতেছি, যাতে আপনারা খুঁটিনাটি সহ ক্লিয়ার হতে পারেন। বিহাইন্ড হয়ে গেছে, আমি তো বললাম, এটা যদি ছবি ব্যাকগ্রাউন্ড লেখা, ছবি লেখার নিচে চলে যায়, তো এইখানে নিচে চলে গেছে, তো আপনি লেখাটাকে একটু ফাঁকা করেন, ওইখানে একটু গ্যাপ ক্রিয়েট করে তারপরে পিকচারটা দেখেন, এরপর ক্লিক করলে কাজ করবে বিহাইন্ড টেক্সট দেওয়ার পরে। এটা তো দেখালাম অলরেডি। আচ্ছা, এই পিকচারটার আমার সবটুকু দরকার নেই, শুধু ফেসটুকু দরকার। এটা কি আমি করতে পারবো? হ্যাঁ, আপনি এটাও করতে পারেন মাইক্রোসফট অফিসে। কিভাবে করবেন? এটা করার জন্য আমাকে যেটা ব্যবহার করতে হবে সেটার নাম হলো ক্রপ। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই ডান পাশে অপশন আছে ক্রপ, আমি ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটা পয়েন্টার চলে আসছে কালো রঙের। এই পয়েন্টার ভিতরে টানতে পারবেন, বাইরে টানতে পারবেন। আবার চাই, এই পয়েন্টারকে ধরে ভিতরে বা বাইরে টানতে পারবেন। যত ভিতরে আনবেন, বাইরের যে অংশটুকু অতটুকু বাদ হবে। যেমন বাইরে দেখেন অংশ আছে একটু, এইটুকু কিন্তু বাদ হয়েছে, এইটুকু বাদ। আবার এখান থেকে আমি ক্রপ করছি, দেখেন যতটুকু বাইরে অতটুকু বাদ হয়ে গেছে। আমি এইভাবে একটা পারফেক্ট শেপ আনতে পারবো। আমি এদিক বাড়াইলে বাড়বে কিন্তু, এই দেখেন আমি এবার মোটামুটি বর্গাকৃতি হয়েছে। এইবার পিকচার শেপ থেকে নিলাম সাপোজ ওভাল, দেখেন প্রপার একটা শেপ আসছে, প্রপার একটা শেপ আসছে। আমরা কি বুঝতে পারছি সবাই? জি, বুঝতে পারছি। হ্যাঁ, স্নিপিং টুল দিয়ে করতে পারবেন। আমরা অফিস নিয়ে আলোচনা করতেছি, ফটোশপ দিয়ে এডিট করাও যায়। তা আমরা মাইক্রোসফট অফিস দিয়ে কি করতে পারি সেগুলো আমরা দেখতেছি। মাইক্রোসফট অফিস এই ক্রপের জন্য আপনার ফটোশপের দরকার নেই, বা স্নিপিং টুলের দরকার নেই, আপনি এখান থেকেই করতে পারতেছেন মাইক্রোসফট অফিস দিয়ে। আচ্ছা, আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, দেখেন এই দেখেন অটোমেটিক, যেহেতু এটা টেক্সট র্যাপিং দেওয়া, দেখেন লেখা অটোমেটিক সুন্দর করে রাউন্ড হয়ে পাশে চলে আসতেছে। আমি এখানে যখন দিব, লেখার মাঝখানে যখন দিব, পরিমাণ ছবি হচ্ছে,
তো ও কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে, অটোমেটিকলি জায়গাটা অ্যাডজাস্ট করে নিবে। আচ্ছা, আমরা এখানে দেখলাম অনেক কিছু দেখলাম। এরপরে আরেকটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে কালার কন্ট্রোল। আপনি এখানে দেখেন বাম সাইডে আছে ব্রাইটনেস, আপনি এখান থেকে যে কোনো পিকচারের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, আলোক স্বল্পতা কমানো বা বাড়ানো করতে পারবেন। দেখেন যে অপশন আছে, ফটোশপ না কিন্তু কাম আছে অনেক। তারপরে কন্ট্রাস্ট আছে, আপনি কন্ট্রাস্ট নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখেন এই যে বিভিন্ন ধরনের কন্ট্রাস্ট, আপনি অপাসিটি টাইপের আমি আমি ছোট বড় বা কমায় বাড়ায় নিতে পারবো। তারপরে একটা মজার বিষয় আছে ইফেক্ট। এখানে সরাসরি ইফেক্ট আছে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেল, ভিনটেজ, এরকম ভাবে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটা বিষয় আছে এখানে, আপনি এই ছবিটাকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে রিকালার থেকে দিতে পারবেন ওয়াশ আউট। এই ওয়াশ আউট দিয়ে দেখেন ছবিটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আপনি টেক্সট র্যাপিং থেকে ইউজ করলেন বিহাইন্ড টেক্সট। কি হয়েছে বলেন তো, এটা কি হয়েছে? এখন ওয়াটারমার্ক। কি হয়েছে? ওয়াটারমার্ক। আমি চাইলে এভাবে ওয়াটারমার্কও ব্যবহার করতে পারি। আচ্ছা, পিকচার নিয়ে আমাদের অনেক আলোচনা হলো। পিকচার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা তাকে বলতে পারেন। না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখলাম আমাদের মডার্ন সিভি আজকে কিন্তু টাস্ক থাকবে, এটা মনে রাখবেন। এরকম মডার্ন সিভি আমি কিন্তু আপনাদের তৈরি করতে দিব, আর এগুলো করতে গেলেই কিন্তু এইসব আইটেম লাগবে, আর এই জন্যই মূলত বলা। আচ্ছা, তো আমরা পিকচার মেনু কমপ্লিট করলাম, আরো সামনে যাই। পিকচারের পরে ক্লিপার দরকার নেই আমাদের। ক্লিপারটা হচ্ছে মাইক্রোসফট অফিস যখন সেট আপ করা হয় তখন ডিফল্ট ভাবে কিছু অডিও ভিডিও মিডিয়া চলে আসে, এটাকে ক্লিপার বলে। এটা আমাদের দরকার নেই, আমরা বাইরে নেট থেকে ইনস্টল করে নেই অথবা লোকালি ব্যবহার করি। আচ্ছা, এরপর একটি গুরুত্বপূর্ণ অপশন আছে যেটার নাম হলো শেপ। মাইক্রোসফট অফিসে শেপ না পারলে স্মার্ট কাজ ইম্পসিবল, এটা আপনি কখনোই করতে পারবেন না। শেপের বাংলা কি? আকৃতি। আমাদের বিভিন্ন ধরনের শেপের প্রয়োজন পড়ে। আমি এক্সাম্পল দিই, আমি শেপে ক্লিক করলাম, সাপোজ এই শেপটা দিলাম, এই যে আমরা শেপ ড্রয়িং করলাম। আপনারা দেখছেন এরকম শেপ কোথাও দেখছেন? জি। এটা কিন্তু আপনার একটা কমন একটা বিষয়, এটা আপনার অনেক বইয়ের শেষের দিকে লেখকের কথা দেখতে পাই, সেখানে এই ধরনের শেপ ব্যবহার, রোল কাগজ, এটা রোল করা কাগজ, এরকম আমরা অনেক ধরনের শেপ দেখতে পাই। আমরা চাইলে এইটা ব্যবহার করতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আরো অনেক আইটেম আছে, যে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, তো আমরা দেখলাম শেপটার বিষয় দেখলাম। এখন শেপটা এইটুকু শেষ না, শেপের ভিতর অনেক কাস্টমাইজ পসিবল, আমরা সেগুলো একটু দেখি। আচ্ছা, ইনসার্ট থেকে শেপ। শেপ হলো মেইন বিষয় আমাদের এখানে, কারণ আপনারা দেখেন এখানে যত মডার্ন সিভি দেখছেন, এই যে অ্যাশলে উইলসন বা আমরা এখানে যত মানে মডার্ন সিভিগুলো দেখতেছি, কিন্তু সবই কিন্তু শেপের খেলা, সবই কিন্তু শেপ। শেপ দিয়ে কিন্তু অনেক আইটেম করা যেতে পারে। আমি একটু দেখাই। আমি আমি আপনাদের একটা পতাকা ড্রয়িং করে দেখাই এখানে, যেটা দেখলে আপনার ক্লিয়ার হবে। আমি পতাকা ড্রয়িং করতে গেলে প্রথমে একটা চতুর্ভুজ শেপ দরকার। এই যে চতুর্ভুজ শেপ নিলাম, রেক্টেঙ্গেল নিলাম। এবার মনে মনে কল্পনা করেন যে এতটুকু আমি একটা শেপ আঁকাবো, তো যে কোনো একটা কর্নার থেকে মাউস চেপে ধরে আরেকটা কর্নারে ড্র্যাগ করতে হবে। এই হচ্ছে আঁকানোর সিস্টেম, সিম্পল। তো আমি এখানে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করলাম, দেখেন ভিতরে অথবা বাইরে ড্র্যাগ করার মাধ্যমে এরকম ছোট বড় করতে পারি। তো আমি এইটুকু শেপ ড্রয়িং করে নিলাম। যখন পারফেক্ট হবে তখন মাউস পয়েন্টার ছাড়বেন, এর আগে ছাড়বেন না। আচ্ছা, পতাকার বক্স হলো, এবার মাঝখানে একটা বৃত্ত দরকার, তো আমি এখান থেকে ওভাল নিলাম, যে ওভাল। এবার মনে মনে কল্পনা করি এতটুকু একটা বৃত্ত হবে, যে কোনো একটা কর্নার থেকে ড্র্যাগ করে নিচে। এখন উল্টাপাল্টা হতেই পারে, এই যে হয়ে গেছে, আপনার তো কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে রিসাইজ করে নেন, এই যে এখান থেকে রিসাইজ করলাম, এখান থেকে রিসাইজ করে নিলাম, বেশ সিম্পল। আর একটু ছোট হবে, এই যে, এটা কোনো বিষয় না, আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এবার এখানে একটা লাইন দরকার, আমি ইনসার্টে গেলাম, শেপে গেলাম, এই যে লাইন আছে, এই যে লাইন, কত লাইন আছে, আমি এখান থেকে লাইন দিলাম। লাইন ও শেপ এক মাথা থেকে আরেক মাথায় আসতে হবে। আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচে চলে যাই, এই যে দেখেন, আমি এইভাবে সিম্পলি একটা পতাকা ড্রয়িং করে ফেলতে পারবো, বা আদার যে কোনো শেপ আমরা ড্রয়িং করতে পারবো। আচ্ছা, এইটা করলাম, ভালো কথা। এবার কালার করবো কিভাবে?
কালার দুটো মেথড আছে, একটা হলো ডিফল্ট, আপনি মাইক্রোসফট অফিসের ডিফল্ট যে সিস্টেম আছে যে কোনো শেপের উপর ডবল ক্লিক করলে এগুলো চলে আসবে। তুমি মনে করেন আমি বাইরে ক্লিক করছি, এখন কোনো অপশন নেই, আপনি এখানে ক্লিক করেন, চলে আসছে। আপনি ক্লিক করলে দেখতে পারবেন শেপের অনেক স্টাইল, সাপোজ এটা লাল কালার হবে, এটা সবুজ কালার হবে। আমি এখান থেকে ডিফল্ট যে মেথড আছে সেইটার মাধ্যমে কালার করতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে পতাকায় লাল কালার হয় কিন্তু সাদা রঙের বর্ডার হয় না, সবুজ কালার এটা হয় না এবং সাদা রঙের বর্ডার হয় না, তার মানে ডিফল্ট সব জায়গায় ইউজ করা যাবে না। তো আমরা ডিফল্ট ব্যবহার না করে কি ব্যবহার করব, আমরা কাস্টমাইজ ব্যবহার করব। কাস্টমাইজ ব্যবহার করার জন্য দুটো নিয়ম আছে, একটা হলো এখান থেকে সরাসরি করা যায়, আবার আরেকটা হলো সরাসরি শেপের উপরে মাউসের রাইট ক্লিক এবার ফরম্যাট অটো শেপ, যদি এর উপর রাইট ক্লিক করি ফরম্যাট অটো শেপ আসবে, এটা বিস্তারিত আর এটা হচ্ছে সামনে, দুটো মানে একই অপশন, এখানে একটু বিস্তারিত ভাবে আছে, এখানে একটু সংক্ষিপ্ত আছে। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে আছে কালার এন্ড লাইন, দুটো কালার আছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, এটাকে বলা হয় ফিল কালার মানে ভিতরের কালার, আর আরেকটা হচ্ছে লাইন কালার, এই পাশে যে কালো রঙের লাইনটা ওইটার কালার। আমাদের পতাকার কোনো লাইন দরকারই নাই, আমি নো কালার দিয়ে দিলাম। ফিল কালার দরকার আছে, এখান থেকে দিলাম রেড, ব্যাস ওকে। এবার আমি ক্লিক করব ওকে। পতাকার লাঠিটা এনেছি ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই যে লাইন, এই যে লাইন ক্লিক করেন, এবার লাইন এখানে এক মাথা থেকে আরেক মাথায় ড্রয়িং করে, যেদিক যাবেন ও সেদিক যাবে। আচ্ছা আচ্ছা, পতাকার আমি ই করলাম, এটা জাপানের পতাকা হচ্ছে বা বাংলাদেশের পতাকা বানাবো। এখন এইটার রেক্টেঙ্গল যেটা আছে সেইটাকে এখন কালার করব। সরাসরি রাইট ক্লিক করেন, যে কোনো অংশে রাইট ক্লিক করলে যেহেতু এটা শেপ আছে যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে কাজ করবে। আমি এখান থেকে ফরম্যাট অটো শেপ দিতে পারি, তারপরে এখান থেকে ফিল থেকে গ্রিন কালার দিয়ে দিতে পারি, লাইন কালার তো হবে না, নো কালার, এবার ওকে দিলে হয়ে যাবে। এটা আগের মেথড, বাট আমি এটা করতে চাই না, আমি এখান থেকে করতে চাই। ওকে করতে পারেন, এখানে ক্লিক করেন, এই যে শেপ ফিল থেকে এই গ্রিন কালার হয়ে গেছে। আউটলাইন আউটলাইনে তো দরকার নাই, এখান থেকে শেপ আউটলাইন থেকে দিয়ে দেন নো আউটলাইন, ব্যাস স্বাভাবিক। আমি এই মেথডও চাইলে করতে পারি। আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন। আচ্ছা এরপরে এরপরে লাইন নিয়ে কাজ করতে চাই, লাইনে ক্লিক করলাম, লাইনটা একটু একদম ছোট টাইনি, আমি এটাকে আরেকটু বড় করতে চাই। ওকে, শেপ আউটলাইন, এখান থেকে ওয়েট একটু বাড়াই দেন, এই যে হতে পারে। আপনি শেপটাকে একটু কাস্টমাইজ করতে চাচ্ছেন, শেপ আউটলাইন, এখান থেকে অ্যারো, আপনি এখান থেকে অন্য স্টাইল সিলেক্ট করতে পারেন, যেমন এটা হতে পারে, এটা হতে পারে, আপনি এইভাবে স্টাইল করে নিতে পারবেন। এই যে আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি কিভাবে পতাকাটা ড্রয়িং করলাম। পতাকা ডাজন্ট ম্যাটার, এখানে আমাদের ম্যাটার হলো শেপটা শেখা। আমরা এটা করতে পারলে অন্য আইটেমগুলো করতে পারবো। আশা করি ক্লিয়ার হয়েছেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তো আমরা একটু সামনে আচ্ছা, তো আমরা এটা ড্রয়িং করলাম, ভালো কথা। এবার একটা সমস্যা আছে, এখানে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো আমি কিন্তু এখানে তিনটা আইটেম আনছি মোটমাট। কয়টা? তিনটা। একটা হচ্ছে বৃত্ত, আর একটা হচ্ছে চতুর্ভুজ, আর একটা হচ্ছে লাইন। মোট অবজেক্ট কয়টা এখানে? তিনটা অবজেক্ট। সমস্যাটা হচ্ছে আমার পতাকাটা এইখানে হবে না, হালকা একটু ডান সাইডে হবে। তো এই ডান সাইড করতে গেলে আমাদের যেটা করতে হবে, তিনটাকেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হচ্ছে, তাই তো? বিষয়টা একটু ডিফিকাল্ট। একটু মুভ করার জন্য তিনটা আইটেমকে আমাকে আলাদা আলাদা ভাবে মুভ করা লাগতেছে। এটা একটা কষ্টসাধ্য বিষয়। আমার তো এরকম দরকার নেই। আমি যদি চাই আমার সব একবারে মুভ হবে, তাহলে কি করণীয়? এটার জন্য সহজ সমাধান হলো গ্রুপ করা। এটা কিন্তু ফটোশপের টার্মস, আমি আপনাদের এখানে বলে দিচ্ছি কিভাবে করা যেতে পারে। গ্রুপ কি একজনে হয়? গ্রুপ কিন্তু একজনে হয় না, গ্রুপ হতে গেলে মিনিমাম দুইজন লাগে। তো আমার এখানে তিনটা অবজেক্ট, তিনটাকেই একই সাথে সিলেক্ট করতে হবে। একই সাথে তিনটা কিভাবে সিলেক্ট করেন? যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, এটা এখন সিলেক্টেড, এটা ক্লিক করলাম, ও কিন্তু সিলেক্টেড নাই। এখন ও সিলেক্টেড, একে ক্লিক করলাম, ও কিন্তু আবার নাই। তো মাল্টিপল সিলেক্ট করার নিয়ম হচ্ছে প্রথমে একটাকে সিলেক্ট করতে হবে, এরপর কন্ট্রোল চেপে ধরে বাদ বাকিগুলোকে সিলেক্ট করতে হবে। এটা ক্লিক করলাম, এবারে লাইনে ক্লিক করলাম, তিনটাই এখন সিলেক্টেড। এখন মুভ করলে একই সাথে তিনটাই মুভ হবে, কারণ তিনটে সিলেক্টেড। আচ্ছা ভালো কথা, আমি তিনটাকে সিলেক্ট থাকা অবস্থায় এর ভিতরে মাউসের রাইট ক্লিক করব, তারপরে গ্রুপিং, এবার গ্রুপ। মাউসের রাইট ক্লিক, তারপরে গ্রুপিং,
তারপরে গ্রুপ ক্লিক করব, তিনটা আইটেম সিলেক্ট থাকা অবস্থায়। আচ্ছা, এই গ্রুপ করলাম, এখন আর কিছু না, এখন আপনি ক্লিক করলে একসাথে এটা মুভ হবে, কারণ তিনটা মিলে একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট মিলে এখন কি হয়েছে, একটা অবজেক্ট হয়েছে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে। এখন এমনকি এটাকে যদি আপনি এখন টেনে রিসাইজ করেন, একই সাথে তিনটা ছোট বড় হবে, একই সাথে তিনটাই ছোট বড় হবে, আপনারা কাস্টমাইজ করার প্রয়োজন নেই। আচ্ছা, এটা ছিল আমাদের পিকচার শেপ নিয়ে আলোচনা। আরো আলোচনা হবে একটু পরে, আরো বিস্তারিত একটু সামনে যাই, তারপরে আমাদের আরেকটু আলোচনা হবে। আমি আপনাদের টাস্ক দিব, সেইটা করার পরে আপনারা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, শেপের পরে আমরা এখন সরাসরি চলে যাব আরেকটা অপশনে। আচ্ছা, আমরা যদি শেপ বুঝে থাকি, বা আপনাদের কাছে কোয়েশ্চেন, আপনারা এই যে কভার পেজের যে ডিজাইন গুলো ছিল, এগুলো কি আপনারা তৈরি করতে পারবেন? কি মনে হয় আপনাদের, তৈরি করা কি পসিবল? করতে পারবেন? পারবো স্যার। এটা কিন্তু এখন সিম্পল একটা ব্যাপার, একদমই পসিবল। সিম্পল একটা বিষয়। আচ্ছা, আর এটা আপনারা ট্রাই করবেন, তার মানে এটা না শুধুমাত্র ওয়ালিউর রহমান ভাই, ওয়ালিউর রহমান ভাই, আপনার এখান থেকে নয়েজ আসতেছে, হিসাব নিকাশে আপনার সাথে ছবি নিয়ে যাবেন, ওখান থেকে মাস্টার। ওকে। আমরা শুধু আমরা এই কভার পেজ ক্লিক করলাম, সাপোজ কোন কভার পেজটা হতে পারে, এই যে এই কভার পেজটা যদি করতে চাই, এটা সিম্পল ব্যাপার, একদমই সিম্পল একটা ব্যাপার। দেখেন 1 মিনিট লাগবে। শেপ, এই যে একটা রেক্টেঙ্গেল শেপ দিলাম, এই যে শেপটা ড্রয়িং করলাম, একটু ছোট হয়ে গেছে, একটু বড় করব। আচ্ছা, এখান থেকে গ্রিন কালার দিয়ে দিলাম, আরো একটা শেপ রেক্টেঙ্গেল, আমি এখানে আরেকটা শেপ ড্রয়িং করে দিলাম, এটা হবে ব্লু কালার। এবার একটা পিকচার দরকার, ইনসার্ট থেকে পিকচার। এবার আপনি একটা পিকচার অ্যাড করে নেন, সাপোজ নেইমারকে অ্যাড করে নিলাম। এবার এটাকে অবশ্যই টেক্সট ট্যাপিং দিতে হবে। টেক্সট ট্যাপিং দিলে একটু সমস্যা আছে, সেটা হলো এটা ভেঙে গেছে, দেখছেন? আসলে ভাঙে নাই, আপনি পিকচারটাকে একটু নিচের দিকে নিয়ে আসেন, ও ঠিক করে দেবে। এই দেখেন কি করেছে। কয় সেকেন্ড লাগছে? অনেক সময় লাগে না, একদম সিম্পল বিষয়। তো আমার মনে হয় এখানে অন্য যতগুলো কভার পেজ আছে আপনারা ডিজাইন করতে পারবেন, সিম্পলি করা যায়। আর আপনারা এখানে যে টেমপ্লেটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অফিস দিয়েই তৈরি করা। আর আপনারা এখানে মডার্ন সিম যেগুলো দেখতেছেন, প্রত্যেকটা সিভির ওয়ার্ড ফরম্যাট আছে, দ্যাটস মিন যেটা আপনার ওয়ার্ডে পসিবল, আমরা হয়তো করতে পারবো কিন্তু ওয়ার্ডে পসিবল। এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, সেটা হলো আমি এইটার ভিতর লিখতে পারতেছি, কিন্তু আমার এটার ভিতর লিখতে পারতেছি না, তাহলে কি করণীয়? আমি লিখতে পারতেছি না, এইটার কি করণীয়? দেখেন, সরাসরি শেপের ভিতর লেখা যায় না, সরাসরি বেসিক্যালি শেপের ভিতর কিন্তু লেখা যায় না, কিন্তু লেখা যায় কিভাবে, আমি পরে আলোচনা করতেছি। তো এইটা বলার আগে আমরা আরেকটা জিনিস শিখি ইনসার্ট মেনু, সেটার নাম হলো টেক্সট বক্স। টেক্সট বক্সটা কি? আমরা মাইক্রোসফট অফিসে কিন্তু লাইন ছাড়া বেলাইন লিখতে পারি, এটা লিখতেছি, এটা তো লাইন, দেখেন এই লাইনের ভিতরে আসছি। তো এই লাইন ছাড়া আমি যখন ইন্টার প্রেস করি, তখন পরের লাইনে চলে যায়, আবার লিখি, এটা ঠিক আছে, এটা স্বাভাবিক। কিন্তু এই লাইন বাদে বেলাইন যাওয়ার কি কোনো সুযোগ আছে? স্বাভাবিকভাবে কিন্তু আপনি অন্য কোথাও লিখতে পারবেন না। এই অন্য কোথাও লেখার জন্যই মাইক্রোসফট একটা অপশন দিয়েছে, যেটা নাম হলো টেক্সট বক্স। এই যে টেক্সট বক্স, আমি টেক্সট বক্সে ক্লিক করলাম, অনেক ডেমো দেওয়া আছে, চাইলে এগুলো ব্যবহার করতে পারে। এখানে একটা অপশন আছে, নাম হলো ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স আমি ক্লিক করলাম, মাউস পয়েন্টার প্লাস হয়েছে, তার মানে কি ড্রয়িং মোড। এবার আমি একটা শেপের মতো ড্রয়িং করলাম, ওইখানেও শেপ নিয়েছিলাম, এইখানেও শেপ নিয়েছিলাম। তো ওইটার এটা পার্থক্য আছে, এটার ভিতরে লেখা যায়, দেখেন এটা লিখতে পারতেছি, এটার ভিতরে আমি লিখতে পারতেছি। এই কর্নারে শেপ থাকে এবং লেখা থাকে, আপনার ছবিটি সন্নিবিষ্ট করুন, আপনারা দেখে থাকবেন। এটা কিভাবে করে? এই ইনসার্ট থেকে টেক্সট বক্স। তো ইনসার্ট থেকে শেপ আর এটার ভিতরে পার্থক্য হচ্ছে, শেপের ভিতরে লেখা যায় না, টেক্সট বক্সের ভিতরে লেখা যায়। আসলে শেপের ভিতরে লেখা যায়, বেসিক্যালি লেখা যায় না। তো আমরা আশা করি বুঝতে পারছি, মজার ব্যাপার হলো টেক্সট বক্স মুভ করবো, লেখা মুভ করবে। তার মানে কি, এখন আপনি মার্জিনের ভিতরেও লিখতে পারবেন, মার্জিনের ভিতরেও লিখতে পারবেন যদি টেক্সট বক্সে বুঝেন। আমরা অনেক জায়গায় দেখি যে একটা অ্যাপ্লিকেশনের নিচে, এই নিচের দিকে লেখা থাকে এরকম, দেখেন সভাপতি ধানমন্ডি ঢাকা বা আদার থিংস বা অন্য কিছু হতে পারে। এই টেক্সট বক্সের ভিতরে আবার ইন্টারনাল অ্যালাইনমেন্ট পসিবল, যেমন আমি অ্যালাইনমেন্ট সেন্টার দিলাম, দেখেন অ্যালাইনমেন্ট সেন্টার হয়েছে না? হয়েছে। এইবার আরেকটু কিছু লিখি,
দেখেন এই লেখাটা কিন্তু অ্যালাইনমেন্ট সেন্টারে আছে। এখন আপনারা যদি কোয়েশ্চেন করি একই লাইনে মাল্টিপল অ্যালাইনমেন্ট পসিবল কিনা, এটা পসিবল না। অ্যালাইনমেন্ট লেফট রাইট সেন্টারই হবে। তো আমি এই সভাপতি দেখলাম, ঠিক এই জিনিসটা ডান পাশেও হবে। এখানে হবে সাধারণ সম্পাদক, এখানে হবে সাধারণ সম্পাদক। দেখেন দুইটা কিন্তু একদমই একই লাইনে, কিন্তু এটা অ্যালাইনমেন্ট সেন্টার, এটা অ্যালাইনমেন্ট সেন্টার। আপনারা যে দেখেন অনেক বড় বড় জায়গায় যে অ্যাপ্লিকেশন গুলো হয়, এখানে কিন্তু এই টেকনিকই টেক্সট বক্সের মাধ্যমে এই লেখাটা সুন্দর করে অ্যালাইন করা হয়। এইটা ছাড়া কিন্তু আসলে করাটা কঠিন, আর দেখতে সুন্দর লাগে না। এখন কোশ্চেন হতে পারে স্যার এখানে তো টেক্সট বক্স রয়ে গেছে, এখানে বক্সটা তো রয়ে গেছে, এটা কি কোনো সমাধান আছে? হ্যাঁ, এই সমাধান অলরেডি আপনারা জানেন। কি সমাধান বলেন তো মুশফিক ভাই, কি সমাধান? এই যে বর্ডারটা তো রয়েই গেছে, এটা কি করা যেতে পারে? মুছে ভাই ফেলতে হবে, কিভাবে বুঝবো ম্যাডাম বলেন? ইরেজ করতে হবে। ইরেজ নামে কোনো অপশন আছে? জি স্যার আছে এটা তো। ফিল কালার থেকে নো ফিল দিতে হবে না স্যার, নো আউটলাইন দিলেও হয়ে যাবে। এটা ফিল থেকে আমরা একটু আগে পতাকায় যখন ড্রয়িং করতেছিলাম আমরা কি করছিলাম বলেন তো? আমরা পতাকার লাইন যেভাবে করছিলাম এটাও সেম, আমরা পতাকাটাকে যেভাবে হাইড করেছিলাম এটাও সেম। তবে একটা সমস্যা আছে, সমস্যাটা হলো আমি যখন টেক্সট বক্স নিব, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিব, যে ড্র টেক্সট বক্স, এটার ব্যাপার হলো আমরা শেপে যে কোনো জায়গায় মাউসে রাইট ক্লিক করলে ফরম্যাট অপশনটা পাইছিলাম, কারণ এটা শেপ। কিন্তু টেক্সট বক্সের ভিতরে রাইট ক্লিক করলে ফরম্যাট কিন্তু পাবেন না, শুধুমাত্র বর্ডারে রাইট ক্লিক করলে ফরম্যাটটা পাবেন। এটা একটা বিষয়। তো আমরা বর্ডারে ক্লিক করবো, যদি টেক্সট বক্স হয় শেপ হলে এনি যে কোনো জায়গায় ক্লিক করলে কাজ করে। তো আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট দিয়ে করতে পারি, অথবা বর্ডারে ডবল ক্লিক করেন, বর্ডারে ডবল ক্লিক করেন, দেখেন যে শেপ ফিল আছে, শেপ আউটলাইন আছে, আউটলাইন থেকে দিয়ে দেন নো আউটলাইন, ব্যাস হয়ে গেছে। এটা একটা মেথডে করলাম, এটা ফরম্যাট দিয়ে করি, রাইট ফরম্যাট টেক্সট বক্স, এখান থেকে নো কালার, ব্যাস। দেখেন কেউ বুঝতে পারবে না যে এখানে কোনো টেক্সট বক্স আছে, কিন্তু এটা সুন্দর অ্যালাইন করা, এটাও সুন্দর অ্যালাইন করা। মডার্ন যে সিভি গুলো, সরি অ্যাপ্লিকেশন গুলো হয়, সেখানে কিন্তু এইভাবে কিন্তু অ্যালাইন গুলো করা হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। এইবার আপনাদের কাছে যদি কোয়েশ্চেন করা হয় স্যার আমার একটা পিকচার দরকার, সেই পিকচারের উপরে আমি লেখা লিখতে চাই, এই যে পিকচার, এই পিকচারের উপরে সুন্দর করে একটা লেখা থাকবে, এটা যদি চাই আমার কি করণীয়? এই যে পিকচারটা আছে, আমি যদি টেক্সট এখন দিয়ে নিই, এটা হবে স্যার বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড অ্যাড টেক্সট না, টেক্সট করতে হবে রাইট ক্লিক করে। এটা কোনো সমাধান না। টেক্সট রাইট ক্লিক করে রাইট ক্লিক, এটাও সমাধান হইল না, সমাধান বলছি কেবল, আপনারা ভুলে গেছেন। পিকচারের উপর লিখতে গেলে আমাকে অবশ্যই ইনসার্ট থেকে টেক্সট বক্স দিতে হবে, এই যে টেক্সট বক্স, আচ্ছা আচ্ছা ডট টেক্সট বক্স, এর উপরে ছবি না, এটা টেক্সট বক্স না। এবারে এগুলো লেখে, সাপোজ লিখলাম বাংলাদেশ, ওকে বুঝতে পেরেছি স্যার। এবার বাদ বাকি সিস্টেম আপনারা জানেন, এই যে শেপ ফিল, নো ফিল নাই, শেপ ফিল নাই, আউটলাইন, আউটলাইন নেই, থাকলো কি লেখা, তাহলে লেখা শো করছে। আপনারা যদি নেক্সট থেকে ফটোশপ নিয়ে কাজ করেন, তাহলে আপনার একটা জিনিস সাথে পরিচিত হবে, সেটার নাম হলো লেয়ার। এই টেক্সট বক্সটা ওয়ান কাইন্ড অফ লেয়ার, এটা একটা স্বচ্ছ পর্দা হিসেবে কাজ করে। আপনার নেক্সট যদি একটু ফটোশপ করেন বা করে থাকেন অলরেডি, আপনারা জানেন একটা অপশন আছে যার নাম হলো লেয়ার, লেয়ারের উপর অনেক কিছু লিখতে হয়, আর এখানে টেক্সট বক্সে কিন্তু অনেক কিছু লেখা যায়, অনেক মডার্ন কাজ টেক্সট বক্স দিয়ে করতে হয়। এবার আপনার যদি কোয়েশ্চেন করা হয় যে এই মডার্ন সিভির উপরে, সাপোজ এটার কথা বলি, এইখানে এই যে কালো রঙের এটি কি আসলে? শেপ। এই কালো রঙের উপরে যে অ্যাবাউট মি লেখা, এটা কি? টেক্সট বক্স। এখানে ব্লু কালার, এটা কি? একটা শেপ। শেপের ভিতরে এই যে একটা পিকচার, এটা তো নরমাল পিকচার দিয়ে করতে পারবো, এবং শেপ দিয়ে রাউন্ড করতে পারবো। তারপর এখানে নেম লেখা, সারনেম লেখা, এইটি কি? টেক্সট বক্স। এইগুলো Text box। শেপ, এগুলো টেক্সট বক্স। তাহলে এখানে যাই আছে সব কি বলেন তো? টেক্সট বক্সের শেপ। টেক্সট বক্সের কাজ। আমরা কি বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। প্রত্যেকটা সিভি দেখেন এই যে কালো কালার, এটা হচ্ছে শেপ। আর এখানে লেখাগুলো সব টেক্সট বক্স দিয়ে, অ্যালাইন গুলো এত সুন্দরভাবে করা, এটা কিন্তু দেখেন পাশাপাশি দুটো, এগুলো টেক্সট বক্স ছাড়া পসিবল না। নরমাল ওয়ার্ড দিয়ে করতে গেলে যতটুকু জানেন ওইটুকু দিয়ে করতে গেলে পারবেন না, কিন্তু টেক্সট বক্স দিয়ে সিম্পল, একদম নরমাল করা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ফন্টটা কিভাবে বড় করব? ফন্টে না গিয়ে এই যে বাংলাদেশটা ছোট থেকে বড় করলেন, এই জিনিসটা আমার হঠাৎ করে মেমরি থেকে চলে গেছে। হ্যাঁ, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, ডানে অথবা বামে, ডান দিকে দিলে বামে, বাম দিকে দিলে ওকে, বামে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা মডার্ন সিভিল কনসেপ্টের উপর কাজ করতে পারি। আপনাদের আমি
টাস্ক দিয়ে দিব। আজকের ক্লাসে একটা টাস্ক থাকবে যে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে টাস্কটা দিয়ে দিব। আপনারা ক্লাস করলেন অলমোস্ট 40 জন। আমি চাই সবাই এখানে টাস্কটা জমা দিবেন এবং সেই টাস্কে আমি দুটো মডার্ন সিম দিয়ে দিব। আপনারা ওই দুটোই ট্রাই করবেন ডিজাইন করার। যারা অফিস পারেন তাদেরও থাকবে, যারা পারেন না তাদেরও সেম। আচ্ছা, পতাকা লাঠি কিভাবে গোল করব? ইনসার্ট, নিচে থেকে শেপ, এই যে একটা শেপ নিলাম, নিজের ইচ্ছা মতো যে কোনো দিক ড্রয়িং করলেই আপনার এই শেপটা তৈরি হয়ে যাবে। ওই শেপ এটাকে মোটা করবেন কিভাবে? এটা সিলেক্ট করাই আছে যখন ড্রয়িং করলাম, অথবা সিলেক্ট করা না থাকলে ক্লিক করেন। এবার শেপ আউটলাইন, শেপ আউটলাইন আপনি রাইট ক্লিক করে করতে পারবেন। এই যে এখান থেকেও করতে পারবেন। এই যে ক্লিক করলাম তো, রাইট ক্লিক করে এই যে কালার, এখানে অপশন আছে ড্যাশ, এখানে অপশন আছে হোয়াইট, এখান থেকে বাড়ায় দেন। এখানে আরো বেশি বাড়ানো যায়, এখানে আরো বেশি, আমি দিলাম 12, এখান থেকে আরো বেশি করা যায়। এখানে কিন্তু শেপ আউটলাইনে কম, এই 6 এসে নাই, মোড়ের দিয়ে করা যায়, বাট ওখান থেকে আরো কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, শেপ ড্রয়িং করা হয়ে গেছে, এটাকে আর কাস্টমাইজ করা যায় না? হ্যাঁ যায়। এই যে পয়েন্ট আছে, এটাকে যদি শেপকে আর ইচ্ছে হলে ঘুরাইতেও পারবেন, সমস্যা নেই। এই যে পয়েন্ট, ফটোশপের টার্মস এগুলো, এই যে নিজের ইচ্ছা মতো করা যায়। আরো শেপের অ্যাডভান্স টুলস আছে, এই যে বললাম এইটা বাদেও শেপের অ্যাডভান্স টুলস আছে, আরো অ্যাডভান্স, সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের টাস্ক হাতে পাওয়ার পরে, যে আপনারা কি করেন সেটা হাতে পাওয়ার পরে আমরা এটা দিয়ে আলোচনা করব। আমরা এখন আরেকটু সুইচ করি। আমরা এখন যেটা শিখবো সেটার নাম হলো, আপনারা আশা করি টেক্সট বক্স বুঝতে পেরেছেন। মাইক্রোসফট অফিসে কোনো লেখাকে গ্রাফিক্সের মাধ্যমে ভিজুয়ালি উপস্থাপন করার জন্য একটা অপশন আছে, যেটার নাম হলো ওয়ার্ডার। আমরা কোনো ফটোশপের কাজ করছি না, কিন্তু একটা লেখাকে একটু স্মার্ট ভাবে উপস্থাপন করতে হবে। প্রতিষ্ঠানের নাম হতে পারে, আদার কিছু হতে পারে, এটাকে আমরা ওয়ার্ড আর্টের মাধ্যমে গ্রাফিক্যালি শো করতে পারি। ওয়ার্ড আর্ট নিলাম, এখান থেকে যে কোনো একটা স্টাইল চয়েস করেন। সাপোজ আমি এটা নিলাম। এবার আপনার লেখাটা লিখে, ইউর টেক্সট হিয়ার, আমি লিখলাম ফন্ট চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, ফন্ট এবং এগুলো বোল্ড করতে পারবেন। ওকে, আমি দিলাম, ওই লেখাটা ওই গ্রাফিক্স এর মাধ্যমে শো করছে। আমি কিন্তু ফটোশপ জানি না, আমি সিম্পল একটা ক্লিকের মাধ্যমে মাইক্রোসফট অফিস দিয়ে একটা সুন্দর গ্রাফিক্স তৈরি করে দিলাম। এইটার ব্যবহার, এটার আচরণ অনেকটা পিকচারের মতো। পিকচার যেভাবে কাস্টমাইজ করছেন, এইটা সেম একইভাবে কাস্টমাইজ করতে পারবেন। এইটার আবার ভ্যারাইটিস এডিটিং আছে। কিরকম? আপনার শেপ ভালো লাগছে, সব ঠিক আছে, কিন্তু আপনার কালারটা পছন্দ হয় না, তাহলে শেপ ফিল, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, কালার ঠিক আছে কিন্তু শ্যাডোটা পছন্দ হয়নি, তাহলে শেপ আউটলাইন, সরি বর্ডারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এইভাবে এই যে বর্ডার চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। সব ঠিক আছে, শ্যাডোটা পছন্দ হয় নাই, শেপ শ্যাডো, এখান থেকে ভ্যারাইটি শ্যাডো আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। কত ধরনের শ্যাডো আছে ট্রাই করে দেখেন। এই যে আমি করলাম, সব ঠিক আছে, এই ঢেউটা পছন্দ হয়নি, তাহলে চেঞ্জ শেপ, আপনি শেপ চেঞ্জ করতে পারেন। সোজা দরকার সোজা, বাঁকা দরকার বাঁকা, আপনি এইরকম কত ধরনের ভ্যারাইটিস আছে, আপনি চাইলে ব্যবহার করে নিতে পারেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এই ডিজিটাল আইটিটা এই কর্নারে নিতে চাচ্ছি, এখানে মুভ করতেছি, হচ্ছে না, কি সমাধান, কি করেন ম্যাডাম একটু বলেন তো, পুষ্পিতা ম্যাডাম একটু বলেন তো, এই পিকচারটা কর্নারে দিব কিভাবে করব? হচ্ছে না মুভ, এই যে দেখেন হচ্ছে না, এই কর্নারে নিতে চাচ্ছি কিন্তু হচ্ছে না, কিভাবে করব? স্যার সেটা ইন ফ্রন্ট টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট করলেই সরানো যাবে স্যার। আচ্ছা, তাহমিদ ভাই কিভাবে করব? মোহাম্মদ তাহমিদ ভাই কিভাবে করব, শুনতে পাচ্ছেন? দুইজন আছেন, তাহমিদ হোসেন আর মোহাম্মদ তাহমিদ। এটা আমরা করতে পারি, আপনারা কি অ্যাটেনশন আছে? টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং দিয়ে করবো। আমরা ক্লাসে ঘুমায় না যাই, রাত হয়েছে, ঠান্ডাও পড়ছে, ঘুম আসতেই পারে, আমি আরেকটু পরে ছেড়ে দিব, আপনাদের সমস্যা নেই, না ঘুমাই। আচ্ছা আচ্ছা, আমরা এটা করতে পারি সিম্পলি টেক্সট র্যাপিং দিয়ে। আমরা একটু বললাম যে আমরা টেক্সট র্যাপিং দেবো, তো টেক্সট র্যাপিং দিয়ে কোনটা দিব? থ্রো দিব। এই যে থ্রোটা সব থেকে বেটার। বিহাইন্ড টেক্সট তো লেখার নিচে নেই, এখানে তো কোনো লেখা নেই যে বিহাইন্ড দিব বা ইন ফ্রন্ট দিব, এটা তো লেখা নেই, লেখার সাথে সম্পর্ক নেই। আমি সরাসরি থ্রো দিলাম, এবার নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবে, এই যে কোনো জায়গায় আপনি রিসার্চ করবেন, করে নেন, এই যে রিসার্চ করে নিলাম, আপনি সুন্দর একটা গ্রাফিক্স পেয়ে গেলেন, আপনার
ফটোশপ বাদে। আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আচ্ছা আমরা দেখলাম ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট দেখলাম, চমৎকার একটা বিষয়, আমরা চাইলে এটা ব্যবহার করতে পারি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, আমি এটাকে নিচে নিয়ে আসি, এটা এখানে থাক। আমরা একটা গুরুত্বপূর্ণ অপশন ব্যবহার করতে পারি মাইক্রোসফট অফিসে, সেটার নাম হলো হেডার এন্ড ফুটার। একটা ডকুমেন্টের একটা পেজের তিনটা অংশ থাকে, একটাকে বলা হয় হেডার, আরেকটা নিচে অংশ থাকে এটাকে বলা হয় ফুটার, মাঝখানে যে অংশটাকে সেটাকে বলা হয় বডি, মাঝখানটাকে বলা হয় বডি। হেডার ফুটার কেন প্রয়োজন? হেডার ফুটার প্রয়োজন এই জন্য, আপনাকে কোনো একটা বায়ার একটা কাজ দিছে বা আপনি লোকাল কাজ করছেন, সেখানে বলতেছে একটা কোচিং সেন্টারের কাজ, কোচিং সেন্টারের নামটা 50টা পেজ, 50টা পেজের শুরুতেই থাকবে নাম, মোবাইল নম্বর, ঠিকানাটা। এখন কি আপনি প্রতিটা পেজে লিখবেন, একই লেখা বারবার লিখবেন না? এটার জন্য একটাই সমাধান, সেটা হলো হেডার। হেডারের উদ্দেশ্য হলো ডকুমেন্টের কোনো লেখাকে ফিক্স করে দিলাম হেড হিসাবে, মাথা হিসাবে, বা ফুটারে কিছু ফিক্স করে দিলাম, এটার জন্য আমরা হেডার অপশন ব্যবহার করতে পারি। হেডারে ক্লিক করলাম, আমাকে অনেক ডিমো দিয়েছে যে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, স্টাইল করে দেওয়া আছে ডিফল্ট। আমি এগুলো চাই না, আমি নিজের থেকে দিতে চাই, তাহলে এডিট হেডার, এই যে এডিট হেডার দেখেন উপরটা অংশ চলে আসছে, নিচে একটা অংশ চলে আসছে। আমি যখন হেডারে কাজ করবো তখন বডি কাজ করবে না, তখন বডি কাজ করবে না, আবার বডিতে যখন কাজ করবো হেডারে কাজ করবে, ফিক্স হয়ে যাবে। আচ্ছা হেডারে কাজ করছি, বডিতে আসবো কিভাবে? ডবল ক্লিক। আচ্ছা আমি হেডারের ভিতরে কিছু লিখি, সাপোজ আমি এখানে ইনসার্ট থেকে ওয়ার্ডার, ওয়ার্ডার থেকে একটা চমৎকার ওয়ার্ডার দিয়ে দিই। ওকে, এটা কিন্তু কোথায় আছে? হেডারের ভিতরে আছে। আমি এখন একটা পেজ ক্রিয়েট করলাম, বাস আমার হেডারে আর কোনো কাজ নেই। আচ্ছা আমি আর একটু সাপোজ মোবাইল নম্বর দিতে চাই, আচ্ছা ইন্টার দিলাম, এবার এটাকে উপরে টেনে দিই, এখানে মোবাইল নম্বর দিব, মোবাইল এটা সেন্টার হয় নাই। আচ্ছা আমি এখন লিখলাম, এখন বডির ভিতরে আসবো কিভাবে? কি বলছি? ডবল ক্লিক, এটা ডবল ক্লিক করছে নাকি এটা ফিক্স হয়ে গেছে? এখন আমার ক্লিক করলে কাজ করতেছে না, এডিট করতে চাইলে আবার ডবল ক্লিক করতে হবে। এখন আমি নতুন একটা পেজ দিব, নতুন একটা পেজ নেওয়ার শর্টকাট কি? মুশফিক ভাই একটু বলেন তো। কন্ট্রোল এন। কন্ট্রোল এন, আচ্ছা। কাইব ভাই শুনতে পাচ্ছেন? মোহাম্মদ নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলেন। নতুন পেজ নেওয়ার শর্টকাট কি খেয়াল আছে? কন্ট্রোল এন। কন্ট্রোল এন, আচ্ছা। জহিরুল ইসলাম ভাই হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ইন্টার মারলে তো চলে আসবে। জি ভাইয়া বলেন। নতুন পেজ আনার শর্টকাট কি? নতুন পেজ আনার শর্টকাট কি খেয়াল আছে? কন্ট্রোল এন। কন্ট্রোল এন, আচ্ছা। আনোয়ার কন্ট্রোল, সাদাত ভাই শুনতে পাচ্ছেন? জি নতুন জি পেজ আনার কন্ট্রোল শর্টকাট এন। কি? আনোয়ার সাদাত ভাই শুনতে পাচ্ছেন? জি জি কন্ট্রোল এন্টার। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার। নতুন পেজ বলছি আমি, নতুন ডকুমেন্ট বলি না। নতুন ডকুমেন্ট আনার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। আর নতুন পেজ, এই ডকুমেন্টের নতুন একটা পেজ আনার জন্য আমরা সিম্পলি ইউজ করতে পারি কন্ট্রোল ইন্টার। এই যে আমরা ইনসার্ট থেকে ব্রেক করছিলাম, পেজ ব্রেক দেখছেন? এই যে পেজ ব্রেক দিলাম, এই পেজ ব্রেক দিলাম, প্রতিটা পেজে দেখেন ওই লেখাটা সেম আছে, একই জিনিস লেখা আছে। তার মানে আমি একটা পেজে লিখছি, আমি প্রতিটা পেজে কিন্তু লিখি নাই, আমার একটা পেজে কষ্ট করতে হবে। এমনকি এডিট করব, এখানে এডিট করলাম, দেখেন একটা এডিট করলে সব জায়গায় এডিট হয়ে যাচ্ছে, একটা এডিট করলে সব জায়গায় এডিট হয়ে যাচ্ছে। এইটা হলো ডকুমেন্টের হেডার এন্ড ফুটার। চাইলে ফুটারও কিছু লিখতে পারি, হেডারও কিছু লিখতে পারি। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। ইনসার্টে আরেকটা জিনিস আছে হেডার ফুটার রিলেটেড, সেটা হলো পেজ নাম্বার। আচ্ছা হেডার ফুটার একটা আরেকটা বিষয় আছে, সেটা আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই, আর একটা কোয়েশ্চেন হতে পারতো, সেটা হচ্ছে প্রতি পেজে এখানে কোয়েশ্চেন হতে পারে, আমি এটা অ্যান্সার দিই। এমন হতে পারে যে আমার প্রথম পেজটা সেটা কভার পেজ হবে, আমার প্রথম পেজে ডিজিটাল আইডি দরকার নাই, তাহলে আমি কি করব? আমার একটা পেজ দরকার নেই, তাহলে আমার কি করণীয়? তাহলে আপনারা যখন হেডার দিবেন তখন এখানে দেখেন ডিজাইন নামে একটা অপশন আছে, দেখছেন? ডিজাইনের ভিতরে একটা অপশন আছে, দেখেন নিচে ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট ফার্স্ট পেজ। এটা যদি ক্লিক করি তাহলে প্রথম পেজটা মানে আলাদা হবে, বাদ এগুলো সমান হবে। ডিফারেন্ট ফার্স্ট পেজ, ওকে।
আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এবার আপনি যদি বলেন যে আমার দুটো পেজে লাগবে, দুটো পেজে লাগবে না, এটা কিন্তু হেডারের অপশন না। হেডারের মেন উদ্দেশ্যই হলো প্রতিটা পেজে শো করানো। আমি যদি দুটো পেজে লাগে, দুটো পেজে লাগবে না, তাহলে এটা আপনাকে কাস্টমাইজ ভাবে করে নিতে হবে। এটা কিন্তু হেডার ফুটারের মানে উদ্দেশ্যের বাইরে। হেডার ফুটারের উদ্দেশ্যই হলো প্রতিটা পেজে সেট করা। ওকে, তাহলে আমরা শিখলাম হেডার এন্ড ফুটার। এই হেডার ফুটারের রিলেটেড অপশন হলো পেজ নাম্বার। আমি চাই প্রত্যেকটা পেজে 1 2 3 4 ভাবে কাউন্ট হবে। যেমন আমরা পেজ দেখি 500 পেজ, এখানে 1 2 3 4 কি রাইটার লেখে না, এটা মাইক্রোসফট অফিস লিখে দেয় 500 পেজ 600 পেজ, ওটা মাইক্রোসফট অফিস লিখে দেয়। এই যে অপশন পেজ নাম্বার, মোট 6টা পজিশনে আপনি নাম্বার দিতে পারেন, উপরে অথবা নিচে। এবার উপরে 3টা পজিশন, লেফট সেন্টার রাইট, বটমেও সেম, বটম লেফট, বটম সেন্টার, বটম রাইট আমি চলে দিতে পারি। আমি কর্নারে দিব, দ্যাটস মিন বটম রাইট। এই যে বটম, এই যে দেখেন লেফট সেন্টার রাইট। আপনি নিচে চলে যান আর স্টাইল পাবেন, বিভিন্ন স্টাইল আছে যেগুলো পেজ অন অফ জিরো, তারপরে স্টাইল আছে বিভিন্ন ধরনের স্টাইল, এগুলো ব্যবহার করা যেতে পারে। এই যে কত ধরনের স্টাইল আছে দেখেন। আমি সাপোজ এইটা দিব বা এটা দিব, এই যে ক্লিক করলাম এখানে অটোমেটিকলি চলে আসছে। জুম করি, এই দেখেন এই যে পেজ 3 দেখছেন, এই যে পেজ 3, এই যে পেজ 2, প্রথম পেজে তো নাই, প্রথম পেজে নাই কেন? ডিফাইন ফার্স্ট পেজ দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ক্লিয়ার করতে পেরেছেন। আমরা দেখলাম যেটা এখানে গুরুত্বপূর্ণ অপশন, সেটার নাম হলো পেজ নাম্বার। এইবার লাস্ট এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিম্বল এন্ড ইকুয়েশন। মাইক্রোসফট অফিসে যখন আপনি কাজ করবেন তখন আপনার একটা অঙ্ক গাণিতিক বিষয়ের প্রয়োজন হতে পারে। গাণিতিক যে কোনো বিষয়, আমি a স্কয়ার প্লাস b স্কয়ার দেখেছিলাম হোম থেকে, এখান থেকে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট, ওটা আসলে দেখাইছিলাম আপনাদের। বাট বেসিক্যালি গাণিতিক যত ব্যাপার আছে সেটা সমাধান করার জন্য ইকুয়েশন নামে একটা অপশন থাকে। এটার ভিতরে আপনি যে ধরনের গাণিতিক বিষয় চাচ্ছেন সব ধরনের অংশ পাবেন, সাইন, কস, লগারিদম, ফ্র্যাকশন, এরকম বিভিন্ন ধরনের আইটেম আপনি এখানে পাবেন। তো আমি সাপোজ যে ধরনের দরকার আপনার সেই ধরনের সিলেক্ট করে নেবেন। যেমন এই ফর্মুলাটা নিলাম, এই যে চলে আসছে। এবার এর রিলেটেড অপশনগুলো আপনি এখানে প্রতিটা পেয়ে যাবেন, অপারেটর, ম্যাট্রিক্স, লার্জ অপারেটর, এখানে বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে। আমি অঙ্ক কম বুঝি, সেক্ষেত্রে আমি দেখাইলাম না, আপনারা নিজেরা যারা বুঝেন যে আমার অঙ্ক প্রয়োজন আছে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নেন। আমাদের যে সায়েন্সের বা গাণিতিক যে কোয়েশ্চেন গুলো হয়, আমরা যে পরীক্ষা এক্সাম দিই, সেগুলো কিন্তু এখান থেকে করা হয়। এই যে এখানে আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। তা আমি আর একটু সামনে চলে যাই। আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম ইনসার্টে, সেটার নাম হলো সিম্বল। সিম্বল মানে কি? সিম্বল মানে কি বলেন তো? প্রতীক। প্রতীক বা চিহ্ন। তো আমাদের এইখানে মাইক্রোসফট অফিসে কাজ করলে আমরা আগে ওল্ড স্টাইল ছিল। ওল্ড স্টাইলটা কিরকম? আমরা এরকম লিখতাম মোবাইল, এরকম মোবাইল লিখতাম, তারপর একটা মোবাইল নাম্বার লিখতাম একটা সময়। তো এইটা অনেক ওল্ড ফ্যাশন। এখন কিন্তু এটা সবাই লেখে না, মোবাইলে একটা সিম্পল আইকন দিয়ে তারপর মোবাইল নাম্বারটা লেখা হয়। বা পয়েন্ট লিখবো, 4টা-5টা পয়েন্ট লিখবো, সেই পয়েন্টগুলোকে আমরা অ্যাড করার জন্য ছোট ছোট বিভিন্ন ধরনের শেপ বা সিম্বল ব্যবহার করি। কিভাবে? এই সিম্বল ক্লিক করেন, এখানে অনেক সিম্বল আছে, মোর সিম্বলে ক্লিক করি, তাহলে সব ধরনের সিম্বল আমরা এখানে পাবো। যেমন টেলিফোন দরকার, এই যে টেলিফোন হয়ে গেছে। 5টা পয়েন্ট লিখবেন, এই তীর চিহ্ন দিলেন, দিয়ে 5টা পয়েন্ট লিখলেন। এইভাবে আমরা সিম্বল গুলো দিতে পারি। এখানে ছোট্ট একটা বিষয় নোট করার আছে, সেটা হলো এই যে সিম্বল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সিম্বল গুলো আসে হচ্ছে মূলত ফন্ট থেকে। ফন্ট, আমরা ফন্ট চিনি, বিভিন্ন ফন্টের নাম জানি। এই যে ফন্ট, এই ফন্ট থেকেই এই সিম্বল গুলো আসে। এখন সব ফন্টে কিন্তু সিম্বল নাই। আপনি এখানে সুতন্নি দিলেন, সুতন্নিতে কিন্তু এই সিম্বল গুলো আপনি পাবেন না। আপনারা অনেকে এই কম্পিউটারে সিম্বল নাও পেতে পারেন। তো এটা সমাধান হচ্ছে কম্পিউটারের ডিফল্ট একটা ফন্ট আছে, যেটার নাম হলো উইন্ডিংস, WINDINGS, উইন্ডিংস। আরেকটা আছে WebDINGS, ওয়েবডিংস। এই দুটো ফন্টের ভিতরে বেসিক্যালি এই কমন সিম্বলগুলো আছে। সিম্বল নামে একটা ফন্ট আছে, আরো কয়েকটা ফন্ট আছে যেগুলো থাকে, কিন্তু সব কম্পিউটারে এই উইন্ডিংস আছে, এই উইন্ডিংসটা আছে। এই দেখেন, এই যে আমি ক্লিক করলাম, এই যে সাপোজ ভ্লাদিমির স্কিপ, এটা একটা ফন্টের নাম, ক্লিক করলাম, দেখেন আইকন নাই, সিম্বল নাই। আমি এখান থেকে দিলাম সাপোজ এই যে এটা ট্রোজান প্রো, নাই। বা আমি অন্য কোনো ফন্ট দিলাম, টাইমস নিউ রোমান, চিনি আমরা, দেখেন নাই। কি দিতে হবে? যদি না থাকে তাহলে আমাদের দিতে হবে উইন্ডিংস। দেখেন এখানে উইন্ডিংস আছে, উইন্ডিংস 2, 3, এগুলো কিন্তু আবার ভ্যারাইটিস আছে।
এই যে আছে ওয়েব লিংকস উপরে, এই যে ওয়েব লিংকস, দেখেন ওয়েবের আইকনগুলো আছে। তো এই সব আইকন গুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। দেখেন কত ভ্যারাইটি সিম্বল আছে, এই যে দেখেন। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমি এখানে এটা দিলাম এবং এখানে মোবাইল নাম্বারটা দিলাম, দেখেন কোনটা সুন্দর দেখাচ্ছে, এটাই সুন্দর। পয়েন্ট দিব, এই পয়েন্ট দিলাম, এখানে একটা জিনিস লিখলাম, তারপর আবার কপি করে আবার পেস্ট করে দিলাম, পয়েন্ট আকারে দিলাম, এটা পসিবল। এই যে 3টা পয়েন্ট দিলাম, এখানে কিছু লিখলাম, দেখেন দেখা সৌন্দর্য, দেখা সৌন্দর্য। এইবার আরেকটা বিষয় হতে পারে, সেটা হলো আমরা হোম থেকে এই যে একটা অপশন করেছিলাম যেটা নাম হলো বুলেট, আপনারা ভুলে গেছেন নাকি মনে আছে? বুলেট এন্ড নাম্বারিং করেছিলাম। সেখানে দেখেন কমন কিছু বুলেট আছে, আইকন আছে, এগুলোও কিন্তু সিম্বল থেকে আসে। আমার এটা একটা পছন্দ হচ্ছে, আমার নতুন একটা সিম্বল দরকার, তাহলে ডিফাইন নিউ বুলেট ক্লিক করেন। এবার এখান থেকে সিম্বলে ক্লিক করেন, ওই যে সিম্বলগুলো দিয়েছেন ওগুলো চলে আসছে। এখানে সিম্বল আছে, আমরা কি দেবো? এখানে সিম্বল আছে, এখানে কি দিব? উইন্ডিং দিব। আচ্ছা, আমি এখান থেকে উইন্ডিং দিয়ে, দেখেন সূচন নিয়ম যে দেখছেন, সূচন নিয়ম তো কিছু নাই, বাংলা লেখা। আচ্ছা, আমি চলে যাই ওয়েডিং বা উইন্ডিংস, এই যে উইন্ডিংস, এখান থেকে কোনটা দেওয়া যায়? সাপোজ এই বোমারটা দিলাম, ওকে হয়ে গেছে। দেখেন নতুন একটা, দেখছেন নতুন একটা হয়ে গেছে। এইটা হচ্ছে ডিফাইন নিউ বুলেট। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। আজকের যে ক্লাসে আলোচনা হলো তার ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা থাকলে বলবেন। স্যার আমার তো 2010 ভার্সন স্যার, আমার এই ইয়াগুলো আসতেছে না কেন, সিম্বলগুলো? সিম্বল মানে এই সিম্বল অপশন আসতেছে না, নাকি হোম থেকে বুলেটের নাম্বারিং আসতেছে না? মানে অন্য কোনো দেখাচ্ছে হ্যাঁ, আমার 2010 এ, মানে ইউ আপনি কি ওখানে উইন্ডিং সিলেক্ট করেছেন? লেখা আসতেছে স্যার, ইউএন। ওটা তো ফন্টের কারণে, আপনি এখানে ক্লিক করবেন, এই যে ইনসার্ট সিম্বল, এই মোর সিম্বলে ক্লিক করেন। দেখেন আপনার এখানে এই জায়গায় তো এবিসিডি আছে, তাই তো? এখানে এবিসিডি আছে। কোনো তো নাই আমার। আপনি সিম্বলে ক্লিক করার পরে আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। যদি আমি অন্য কোনো ফন্ট দিই তাহলে এই সব এবিসিডি আসবে। জি, বুঝি নাই। ফন্ট করছি, ফন্ট সিলেক্ট করছি, তারপর কোন ফন্ট সিলেক্ট করছেন? উইন্ডিং সিলেক্ট করছেন? স্যার উইন্ডিং সিলেক্ট করেন, উইন্ডিং শেষের দিকে নিচের দিকে আছে, এই যে ওয়েবিং উইন্ডিং, এইটার ভিতরে আছে সিম্বলগুলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে অফিসিয়াল আলোচনা এই পর্যন্ত। আমরা এখন সুইচ করে একটু অন্যদিকে যাব। আমার মনে হয় আপনারা একটু কমপ্লিট হয়েছেন। আমি আপনাদের গ্রুপে হাসিবুল হাসান ভাই কিছু বলতে চাচ্ছেন? ভাই কিছু বলতে চাচ্ছেন? স্যার ওই যে ওই সময় পেজ ব্রেকের সময় বলতে চাইছিলাম, মানে নতুন পেজ নেওয়ার সময় আর কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কন্ট্রোল এন্টার দেওয়ার কথাটা আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি গ্রুপে আপনাদের পোস্টে দুটো স্ক্রিনশট দিব। সেটা এই যে স্ক্রিন আমি মডার্ন সিভি যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো দুটো দিব। আপনারা সবাই স্ক্রিনশট আকারে আমাকে, মানে কাজটা করার পরে স্ক্রিনশট আকারে নিচে কমেন্ট করবেন, স্যার আমি এটা করছি। সেটা যদি একদম খ্যাতমার্কাও হয় তাও দিবেন যে আমি এটাই করছি। কারণ এখানে আমরা শিখতে আসছি, এটা যেন হয় যে আপনাদের কোনো প্রোগ্রেস থাকে। এখানে এমন হয় ব্যাচে যে আমরা যারা করতেছি, আমরা ক্লাস করলাম 30 জন, বা রেসপন্স মাত্র 5 জন, তো বাকিরা কোথায়? তো এইটা যেন না হয়। আমি প্রথম ক্লাসে বলছি যে এখানে কোনো ফার্স্ট বেঞ্চার নেই, কোনো ব্যাক বেঞ্চার নেই, সবাই সমান। সেক্ষেত্রে আপনারা সবাই যদি অ্যাক্টিভিটি দেখান, আমি মেন্টর, আমি আপনাদের ক্লাস দিব, আমি কিন্তু এখানে পেমেন্টও পাবো। এটা আমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? কিন্তু আপনাদের যেটা করণীয়, আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন যে আমি একটা বিষয় কোয়েশ্চেন করবো, বা আমি এই জিনিসটা জানতে চাচ্ছি, আমি ফ্রিল্যান্সিং বুঝতে চাচ্ছি। এটা আপনারা আমার সরাসরি লাইভে থাকি আপনাদের সামনে, তো আপনারা আমার কাছ থেকে যেন বুঝে নেন যে স্যার এটা আমি বুঝতে পারতেছি না, বা আমার কাছ থেকে মডিউলটা বুঝে নেন, বা কোর্স ডিটেলসটা বুঝে নেন। এটা আপনাদের পার্সোনাল ভাবে আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন। ওকে, না আমাকে ওয়ার্ড ফরম্যাট দিতে হবে না, আপনারা স্ক্রিনশট দেন। ওয়ার্ড ফরম্যাট দিলে আমাকে মেইলে করতে পারেন, তো মেইল করলেও ভালো হয়। তো আমি মেইলটা আজকে না, নেক্সট ক্লাসে নিব, কারণ আপনাদের মোটামুটি একটা ফিনিশিং করার পরে মোটামুটি একটা ফাইনাল ফরম্যাটটা আমি নেক্সট ক্লাসে নিব। তো আপাতত আপনারা ক্লাসের যে কোর্সটা দিব হোম টাস্কের, সেটার নিচে স্ক্রিনশট দিবেন।
আচ্ছা, তো আমরা এখন সুইচ করে আমরা একটু ভিন্ন টপিকস নিয়ে আজকে আলোচনা করি। দেখেন ফ্রিল্যান্সিং করব আমরা, সেটা ভালো কথা। আপনাদের 6 নম্বর ক্লাসটাই হবে ফাইবারের উপরে, সরি 7 নম্বর ক্লাসটা। 8 নম্বর ক্লাসটা হবে বাংলাদেশি মার্কেট প্লেস। আপনাদের বুঝতে হবে মার্কেট প্লেস গুলো, শুধু ডাটা এন্ট্রি কনসেপ্ট না। আমি অলরেডি বলছি আপনাদের যে ফাইবার আমরা এমনভাবে শিখবো যে অন্য কোনো কনসেপ্ট যদি আপনি পেরে থাকেন, এমন হতে পারে এখানে ডাটা এন্ট্রি না, গ্রাফিক্সের কেউ একজন সে পারেন, বা কেউ একজন আছেন সে সফটওয়্যার নিয়ে কোনো কাজ পারে। তো ফ্রিল্যান্সিং এ সব ধরনের কাজ আছে, শুধুমাত্র কথা বিক্রি করা যায় ফ্রিল্যান্সারে। একজন ভালো কথা বলতে পারে, সেটা বিক্রি করে, প্রেজেন্টেশন বিক্রি করে, এত ক্যাটাগরি কাজ আছে। তো আমাদের কথা হলো ফ্রিল্যান্সিং এ স্কিল যার যত বেশি, তার তত কাজের সুবিধা, তার সুযোগ, যার তার তত ওয়ে। ডাটা এন্ট্রি একটা ওয়ে, ডাটা এন্ট্রির ভিতরে আরো অনেক সাব ওয়ে আছে। আমি যদি অন্য কোনো ক্যাটাগরি বিল্ড আপ করতে পারি, সেক্ষেত্রে আরো সুযোগ। তো বিষয়টা হলো স্কিল ডেভেলপমেন্টের উপর নির্ভরশীল। আমরা ফ্রিল্যান্সিং এ অনেক সময় ডিমোটিভেট হয়ে যাই। তো আমি একটা পরিষ্কার কথা আপনাদের শুরুতেই বলছি যে স্কিল ডেভেলপমেন্ট করলে আপনার কাজের অভাব নাই। এটা আমাকে লিখে দিতে বললে আমি একটা দলিলে লিখে দেবো, আপনি স্কিল ডেভেলপমেন্ট করেন, কাজ যদি না পান আমি লিখে দিব। তো এখন বিষয়টা হলো আমরা একটু হোঁচট খাই কেন? কারণ আমাদের অনেক নেগেটিভিটি আছে। অ্যাজ এ বাংলাদেশ হিসাবে সরকারিগতভাবে আমাদের কিছু বিধিনিষেধ আছে, যে কারণে আমরা পিছিয়ে আছি। জাতিগতভাবে আমরা কিছু পিছিয়ে আছি। আবার আমাদের স্কিল ডেভেলপমেন্টে আমরা কম্প্রোমাইজ করি, এখানে কম্প্রোমাইজ চলবে না। আমি ডিমোটিভেট, আপনাদের মোটিভেট কথা বলতেছি, বাট একটা মোমেন্টে আমিও কিন্তু ডিমোটিভেট ছিলাম। একটা মোমেন্টে ফ্রিল্যান্সিং শুরু করবো, তো ওভারঅল ওইটাকে পাশ কাটায় ট্রাই করতে হবে। ট্রাই না করে যদি আপনি বলেন আমি ফেল, তো এটা আসলে আপনি ফেল। আর আপনি যদি ট্রাই করছেন, আপনি পারেন না, সেটা আপনি বলতে পারেন যে আমি ট্রাই করছিলাম, পারি না। এই জন্য আমাদের কোর্স মোটিভেট যে আপনি আস্তে আস্তে ট্রাই করবেন। যাই হোক, আমরা প্রফেশনাল ফ্রিল্যান্সিং পরে যাব। এখন এই মুহূর্তে কি করতে পারি? আমরা এখন এই মুহূর্তে ছোটখাটো কিছু মার্কেট প্লেস থেকে নিজেকে যাচাই করে আসি, ছোটখাটো কাজ দিয়ে শুরু করি, এবং আমরা নিজেকে একটু আউটপুট লেভেল যদি না বের করতে পারি, তাহলে আমি আসলে ডিমোটিভেট হয়ে যাবো। তো আমরা ছোটখাটো মার্কেট প্লেস ট্রাই করবো। এরকম মার্কেট প্লেসের গুলোকে বলা হয় মাইক্রো টাস্কিং। আমি আপনাদের বুঝাবো। এই মার্কেট প্লেসের ভিতরে অনেক মার্কেট প্লেস আছে, যেমন মাইক্রো ওয়ার্কার্স, ইকো ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স, এরকম অনেক মার্কেট প্লেস আছে। তো আমি আপনাদের আজকে একটা মার্কেট প্লেসের সাথে সিম্পলি পরিচয় করাবো, যেটা নাম হলো র্যাপিড ওয়ার্কার্স। নাম শুনছেন কিনা আমি জানি না, বাট আমি আপনাদের সবাইকেই এখানে বুঝাই দিব কাজটা, সমস্যা নেই। লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা একটা ছোটখাটো মার্কেট প্লেস। এটার বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। এখানে অ্যামাউন্টটা খুব বেশি না, অ্যামাউন্ট কম, 10 সেন্ট 20 সেন্ট এরকম কাজ হয় এখানে। কিন্তু কাজটা কঠিন না, এবং কম্পিটিশন নেই যে একজন পাইলে একজন পাবে না, এরকম না। মার্কেট প্লেসটা আগে বুঝতে হবে, মার্কেট প্লেসটা আগে বুঝাই। র্যাপিড ওয়ার্কার্সে কোন টাইপের কাজ, যেমন দেখেন এখানে দেওয়া আছে ইউটিউব ভোট ফর দিস ভিডিও। আপনাকে একটা ইউটিউব ভিডিও দেখতে হবে এবং সেটাকে সাবস্ক্রাইব করতে হবে বা কমেন্ট শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়ায়, কাউকে টুইটারে ফলো করতে হবে, একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখানে বিজ্ঞাপন ক্লিক করতে হবে, অথবা একটা অ্যাপ ইনস্টল করতে হবে, অথবা একটা অ্যাপ রিভিউ দিতে হবে, অথবা একটা আমাজন প্রোডাক্টের রিভিউ দিতে হবে, অথবা একটা সার্ভে করতে হবে। এইরকম অসংখ্য ধরনের কাজ আছে। এখন একটা কোয়েশ্চেন হতে পারে সিম্পল, সেটা হলো আমি ইউটিউবের ভিডিও দেখলে এরা কেন টাকা দিবে, সেটা যে কয় টাকা এটা কেন দিবে? আমি তো সারাদিন ইউটিউব দেখলে আমার কোনো ইনকাম হয় না, তো এরা কেন ইনকামটা দিবে? কোয়েশ্চেনটা এখানে। আচ্ছা, এটার অ্যান্সার বলি। দেখেন, র্যাপিড ওয়ার্কার হচ্ছে একটা মার্কেটিং সাইট। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আমি একজন ইউটিউবার, আমার এখন এই মুহূর্তে হঠাৎ করে 300 সাবস্ক্রাইবার দরকার। আর 300 সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলটা প্রমোট হচ্ছে, বা আমি একটা বাটন পাচ্ছি। বা আমি একজন ডেভেলপার, আমার একটা অ্যাপে মার্কেটিং এর খাতিরে ইনস্টল দরকার, হতে পারে না? আমি একজন ওয়েবসাইট ডেভেলপার, আমার ওয়েবসাইটে এখন ভিজিটর দরকার, হতে পারে না? হতে পারে। তো আমি সিম্পল ইউটিউবের উদাহরণ দিয়ে বুঝাই। তো আমার হঠাৎ করে এখন 100 বা 200 সাবস্ক্রাইবার দরকার, একটু ভিউ দরকার, এটা আমি কোথা থেকে পাবো? অর্গানিক ভাবে পেতে সময় লাগবে। আমি কি করলাম, আমি এই মার্কেট প্লেসে চলে আসলাম, র্যাপিড ওয়ার্কার্সে। এসে আমি এখানে একটা বাজেট দিলাম যে আমার $20 বা $50 বাজেট। আমি এই র্যাপিড ওয়ার্কার্সে বললাম যে আমার $20 বাজেট, $50 বাজেট, আমার 100 বা 200 বা 300 সাবস্ক্রাইবার দরকার। এইবার র্যাপিড ওয়ার্কার্স কি করলো, এইখানে যারা কাজ করে তাদেরকে ওয়ার্কার বলে। তো এইখানে অনেক ওয়ার্কার কাজ করবে, যে আপনারা এখানে অ্যাকাউন্ট করলেন বা আগে থেকে যারা অ্যাকাউন্ট করা আছে, এরকম অনেক ওয়ার্কার আছে। এই ওয়ার্কারের কাছে ও এই কাজটাকে পৌঁছায় দিবে যে এই লোকটার
একটা ক্যাম্পেইন চালু করে দিবে, বা বায়ার একটা ক্যাম্পেইন, আমি একটা ক্যাম্পেইন চালু করবো যে আমার এটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেটাকে ইউটিউবে মানে ফেসবুকে শেয়ার করতে হবে, এটা ক্যাম্পেইন চালু করলাম। এই কাজটা ও 200 জন ওয়ার্কারের বা 500 জন ওয়ার্কারের কাছে ছড়াই দিবে বা লাইটে আসে যে আপনারা এটাকে সাবস্ক্রাইব করুন। তো 200 জন সাবস্ক্রাইব করবে, তো আমি কি পাইলাম? আমি 200 সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। আমার ব্যয় হলো কত? $20। এবার যারা কাজ করলো তারা কি পেল? ফাইবার ফ্রিল্যান্সারে একটা কাজ করে একজন টাকাটা পায় এবং সেটা 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ হয়। কিন্তু এইখানে নিয়ম হচ্ছে একটা কাজ একজন না, যেহেতু ছোট কাজ, একটা কাজ করবে 100 জন মিলে এবং ওই যে ডলারটা সেটা বন্টন হয়ে যাবে এই 100 জনের ভিতরে বা 50 জনের ভিতরে বা 200 জনের ভিতরে। এই যেহেতু ছোট কাজ, এই জন্য এটাকে বলা হয় মাইক্রো টাস্কিং। একটা ভিডিও দেখবেন ম্যাক্সিমাম 3 মিনিট, 5 মিনিট, তো এটার দ্বারা আপনি 10 সেন্ট বা 20 সেন্ট ইনকাম করতে পারবেন। যার মানে $1 হতে গেলে আপনাকে 10টা কাজ করতে হবে, 5টা কাজ করতে হবে, 20টা কাজ করতে হবে। এই কনসেপ্টের উপরে মূলত মাইক্রো টাস্কিং কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মাইক্রো ওয়ার্কার বা এই মাইক্রো টাস্কিং ওয়েবসাইট গুলো কাজ করে থাকে। এখানে অন্তত মিনিমাম হলেও 70 থেকে 75 ক্যাটাগরির কাজ আছে, অনেক হিউজ কাজ আছে, এমন কম আছে এমন বেশি আছে। তো আপনারা যারা এখানে নতুন কানেক্টেড, কাজেরও এখানেও অভিজ্ঞতার প্রয়োজন আছে। ফাইবার ফ্রিল্যান্সার বাদ দিলাম, এখানেও ফাইবার ফ্রিল্যান্সারের জন্য আমরা তো অফিসিয়াল আলোচনা করতেছি, আরো ডাটা টুলস গুলো শিখবো, সেগুলো পরে। এই মুহূর্তে আমরা মাইক্রো টাস্কিং করে আমরা ইনকাম জেনারেট করতে পারবো। আর সেকেন্ডলি একটু ধৈর্যের বিষয় আছে, সেটাও একটু বিল্ড আপ হোক, একটু বাইরের সাথে কনফারেন্সিং এর ব্যাপার আছে, এখানে বাইরের সাথে কথা বলতে হয় না, সরাসরি কাজ করে দিতে হয় এবং প্রমাণস্বরূপ ওই যে কাজটা করছেন সেটা স্ক্রিনশট দিতে হয়। তো আজকের ক্লাসের পরে আমাদের যে ক্লাসের রেকর্ডিংটা সেটা আমরা পাবো, ক্লাসের টিউটোরিয়াল পাবো। এই দুইটা বাদেও আপনারা অতিরিক্ত 4টা টিউটোরিয়াল পাবেন। এই দুটো ভিডিও বাদে আপনারা অতিরিক্ত 4টা টিউটোরিয়াল পাবেন সম্পূর্ণ র্যাপিড ওয়ার্কার্সের উপরে। অ্যাকাউন্ট করা থেকে শুরু করে ইউটিউবে কাজ কিভাবে করবেন, ওয়েবসাইটে কাজ কিভাবে করবেন, মনোযোগ সহকারে আপনাদের দেখতে হবে। স্ক্রিনশট কিভাবে দিবেন সেইটা নিয়েও এখানে বিস্তারিত আলোচনা আছে। এটা আজকে না, এটা দেবো কালকে, আগামীকাল। কারণ আজকের কাজগুলো আপনাকে আজকে করতে হবে, অফিসিয়াল কাজগুলো। নেক্সট দিন আপনাদের ওই 4টা ভিডিও দিব। তারপরে আমি অ্যাকাউন্ট নিয়ে একটু আলোচনা করে দেখেন। পেমেন্ট মেথড এখানে আলোচনা আছে। আমি আগের ক্লাসে একটু টাচ দিয়েছিলাম আপনাদের যে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের কয়েকটা জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, পেপাল লাগবে, পেওনিয়ার লাগবে, স্কিল লাগবে, আরো আলোচনা আছে। তো পেমেন্ট মেথড নিয়েও কালকের ক্লাসে আমি আলোচনা করবো। এইটার পেমেন্ট মেথড, ফাইবারের পেমেন্ট মেথড, ফ্রিল্যান্সারের পেমেন্ট মেথড, মাইক্রো ওয়ার্কার্সের পেমেন্ট মেথড, এইগুলো সব নিয়ে আমি আস্তে আস্তে আলোচনা করবো। এগুলো দরকার আছে আমাদের। এখানে পেপাল দরকার আছে, পেপাল নিয়ে কিভাবে করতে পারি, এগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আস্তে আস্তে আলোচনা হবে। তো আপনাদের এখন কি করণীয়, আমি যে অফিসিয়াল টাস্ক দিলাম সেগুলো করবেন। আর সেকেন্ডলি কালকের ক্লাসে, মানে কালকে ক্লাস বলছি, কালকে যখন টিউশন দেবো 4টা টিউশন মনোযোগ সহকারে আগে দেখেন, দেখার পরে তারপর বুঝবেন। এখানে সাইন আপ আপনারা যদি এখন কেউ করতে চান করতে পারেন, বাট ছোট্ট কিছু রিকোয়ারমেন্ট আছে এখানে, সেগুলো একটু বলে দিই। এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনার এখানে একই নাম যদি আর কেউ দিয়ে রাখে আপনি ওই নামটা দিতে পারবেন না। দিস নেম ইজ অলরেডি টেকেন, এই নাম আপনি দিতে পারবেন না। তার মানে এই নামের আগের পিছে কিছু লাগাইতে হবে, বিডি লাগান, 07 লাগান, 5 লাগান, একটা কিছু লাগান। যদি এই মেল অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই মেল আপনি দিতে পারবেন। যেমন এই মেলটা দিয়ে রেজিস্ট্রেশন করা একজন স্টুডেন্টের মেল, আমি এটাকে কপি করলাম, আমি এখানে পেস্ট করলাম। এখানে কি বলে, লোডিং দিস মেল ইজ অলরেডি রেজিস্টার্ড, মানে এটা আমি করতে পারবো না। দুটো জিনিস ক্লিয়ার হলো। এবার পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড দিবেন, আমরা যে পাসওয়ার্ড দিই এটা নর্মাল পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ভিতরে কম্বাইন করতে হয়। কিরকম পাসওয়ার্ড, শুধুমাত্র অক্ষর দেওয়া যাবে না, শুধুমাত্র নাম্বার দেওয়া যাবে না, নাম্বার এবং অক্ষর কম্বাইন করে দিতে হবে। যেমন 1 2 3 আবার এবিসিডি। এমনকি অনেক জায়গায় এটাও বলে শুধু এবিসিডি দিলে হবে না, স্মল লেটার কপি ক্যাপিটাল লেটার কম্বাইন করে দিতে হবে। আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হলো স্পেশাল ক্যারেক্টার। আমি একটা উদাহরণ দিই, যেমন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এটা কোনো পাসওয়ার্ডের মধ্যেই পড়ে না। আমি এখানে দিলাম এস ডি, বড় হাতের এস, ছোট হাতের ডি, মোটামুটি স্ট্রং হয়েছে। আরো একটা জিনিস অ্যাড করলাম, দুটো অ্যাড, দুটো হ্যাশ, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বা আমি স্পেশাল ক্যারেক্টার বললাম। তো আমরা চাইলে এইভাবে কম্বাইন করে দিতে পারি। মিনিমাম 6 অক্ষর, অনেক ওয়েবসাইটে বলে মিনিমাম 8 অক্ষর দিতে হবে পাসওয়ার্ড। এইভাবে কম্বাইন করে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, না হলে নিবেও না। অনেক ওয়েবসাইটে নিবেও না পাসওয়ার্ড, এভাবে কম্বাইন করে দিতে হবে। পাসওয়ার্ড দিলেন কান্ট্রি, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিতে হবে। বাংলাদেশের কাজ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল কাজগুলো আমরা র্যাপিড ওয়ার্কার্সে করতে পারবো, এটা নিয়ে আলোচনা আছে। আচ্ছা, আই এম নট এ রোবট,
এটা হচ্ছে ক্যাপচা বলে এটাকে, যে আপনি মানুষ, আপনি রোবট না, এটা চেক করার জন্য। কারণ অনেক শুধু মানুষ ওয়েবসাইট চালায় না, রোবটও ওয়েবসাইট চালায়, রোবটও ওয়েবসাইট চালায়। হ্যাকার তৈরি করা আছে, যে রোবট তৈরি করে রাখছে, তারা সারাদিন বিভিন্ন ওয়েবসাইট ঢোকার চেষ্টা করে, হ্যাক করার চেষ্টা করে। এইটা চেক করার জন্য এটাকে বলে ক্যাপচা। আমি এখানে টিক দিলাম, ও টিক নিয়ে নিছে। আপনাদের ক্ষেত্রে নাও নিতে পারে। একটা লেখা আসবে, এটা আমরা বুঝি না ক্যাপচাটা, লেখা আসবে যে বাস ট্রাফিক এবং ছবি থাকবে, ওই ট্রাফিকের ছবিগুলো সিলেক্ট করতে হবে। একটা লেখা থাকলো বাইসাইকেল, নিচে বাইসাইকেলের ছবি থাকবে, সবগুলো না, 2-3টা, শুধু বাইসাইকেলের ছবিগুলো ক্লিক করতে হবে। এটাকে বলা হয় ক্যাপচা। নিচে কিছু রুলস আছে, রুলস গুলো ফলো করতে হবে। শুধু এটা না, ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস আছে। আমি এগুলো বলে দিব আপনাদের। ফাইবারের রুলস আছে যে কি কি করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে, না হলে কিন্তু উল্টাপাল্টা করবেন, অ্যাকাউন্ট ব্যান খাবে, লাভ নেই। আমি রুলগুলো বলে দেবো। এইখানে রুলগুলো সরাসরি লেখাই আছে যে আপনি এখানে ভিপিএন ইউজ করতে পারবেন না। যেমন বাংলাদেশে অ্যামাউন্ট কাজে টাকা কম, আবার আমেরিকান অ্যামাউন্টে টাকা বেশি, $5 $6 কাজ আছে। তো আমি কি করলাম, আইপি চেঞ্জ করে আমেরিকার নাম দিয়ে আমেরিকার অ্যাকাউন্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে, এটা বলছি। মাল্টিপল অ্যাকাউন্ট, একটা আইপি দিয়ে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন না। একটা অ্যাকাউন্ট করছেন, কাজ করছেন 10টা, আবার লগ ইন করে আরেকটা অ্যাকাউন্ট করলেন, সেটা আবার 5টা করলেন, একই আইপি দিয়ে করা যাবে না। আদার কান্ট্রি জব, আপনি লোকেশন দিয়েছেন বাংলাদেশ, কিন্তু আমেরিকান কাজ করলেন, করতে পারবেন না, এখানে সব দেশের কাজ আছে। তো এইসব বিষয় নিয়েও আমার টিউটোরিয়ালে আলোচনা আছে, আপনারা আগে দেখেন, দেখে একটু বুঝেন। এখন আপনি একটু পরে করেন, আজকে করলে আজকেও কাজ করা পসিবল একেবারে কাছে, কিন্তু আমরা আগে ভিডিওগুলো দেখি, দেখে তারপর আমরা কাজ করার চেষ্টা করি। আশা করি ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হ্যালো আজকে জি স্যার, বলতেছি কি এটা কি ট্রাস্টেড সাইট, মানে দুদিন পর কি বন্ধ হবে না তো? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। এটা দেখাই ট্রাস্টেড সাইট কিনা। এটা দেখেন, এটা নাম হলো অ্যালেক্সা। এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বলে এক্সটেনশন। এই এক্সটেনশন দিয়ে একটা ওয়েবসাইটকে চেক করা যায়। তো এই ওয়েবসাইটের অ্যালেক্সা র্যাঙ্কিং, বিশ্বের র্যাঙ্কিং প্রোভাইড করে কয়েকটা কোম্পানি, যেমন নচ, তারপর অ্যালেক্সা। তো অ্যালেক্সার অনুপাতে এটা বিশ্বের 10,825 নম্বর সাইট। যদি 1 লক্ষর ভিতরে কোনো ওয়েবসাইট থাকে, সেইটাকে সুপার পপুলার হিসেবে ধরা হয়। তো এটা 10,000-এর ভিতরে, তাহলে মনে করেন যে এটা কি পরিমাণ পপুলার। এবং এইটা ইজি, মানে ইজিপ্ট, মিশরের 700 নম্বর ওয়েবসাইট, তার মানে এটা অনেক পপুলার। এবার পেমেন্ট নিয়ে যদি আলোচনা করেন, তো আমি আমার স্টুডেন্টদের কয়েকটা ইনকাম দেখাই। আমার এখানে আরো কিছু ব্যাপার আছে, পেপাল নিয়ে কিছু প্রবলেম আছে, তারপরে পেপাল থেকে টাকা উইথড্র করবেন কিভাবে, এটা নিয়ে কিছু সামথিং প্রবলেম আছে। তো এইসবের জন্য আমি আমার স্টুডেন্টদের হেল্প করি। তো সেই হেল্প থেকে কয়েকটি স্ক্রিনশট দেখাই। অনেক স্টুডেন্ট আছে যারা পেপাল থেকে আমাদের অফিসিয়াল কয়েকটা মেইল, আমি তাদের হেল্প করেছিলাম, তারা উইথড্র করছে, বা এমন হয়েছে যে তারা উইথড্র করার পর আমার কাছে পেপালটা ডলার সেন্ড করছে, আমি তাদের সেল করে দিচ্ছি, এরকম অনেক ব্যাপার আছে। তো আমি কয়েকটা উদাহরণ দেখালে আপনারা বুঝতে পারবেন যে র্যাপিডওয়ার্কার্স আসলে ট্রাস্টেড কিনা। মাইক্রো টাস্কিং এর টপ লেভেল 3টে সাইট আছে, তার ভিতরে একটা এটা। স্যার আরেকটা বিষয়টা হচ্ছে কি যে আমি আপনার সাথে পার্সোনালি যদি কন্ট্যাক্ট করতে চাই, ধরেন এই সমস্ত কাজ আমি দেখছি ইউটিউবে, ডাটা এন্ট্রি। ভাবে যদি আপনি কন্টিনিউ মানে যোগাযোগ করতে চান, তো বেসিক্যালি আমার নাম্বার দিয়ে অফিসিয়াল ভাবে নিষেধ, বাট আমি কিন্তু অলরেডি আপনাদের নাম্বার দিয়ে দিয়েছি, অলরেডি সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেছে, আপনাকেও দেওয়া হয়েছে। কোনটা দিবেন স্যার? ওই 07823130111? না না, ওইটা না, ওই নাম্বার না, আপনারা পান নাই তার মানে। আপনাদের পিডিএফ ফাইল দিছিলাম, পিডিএফ ফাইলের শেষে আমার নাম্বার ছিল, আমার নাম্বারটা মেইলে ছিল। না স্যার, খেয়াল করা হয়নি। আর পিডিএফ ফাইল তো সেভাবে ওপেন করেন আপনি তো 8টা ক্লাসই করেছেন, আমরা শুধু এই ক্লাসগুলো করে দেখছি। পিডিএফ ফাইলটা দিছিলাম এই জন্য যে জি স্যার, পিডিএফ ফাইলে আছে। আচ্ছা, পিডিএফ ফাইলের নিচে ওটা দেওয়া ছিল। আরেকটা বিষয় হলো, আমাকে কখন ফ্রি পাবেন। দেখেন এখন কিন্তু অলরেডি 11টা বাজে, এরপর আমার মিটিং আছে, তো অলমোস্ট কিন্তু আমার প্রায় 11:30 মিনিট বিজি থাকা পরে, এরপর আমি ফ্রি আছি। আর দুপুরে 3টার পর আমি ফ্রি আছি। যদি রাত 3টা নাকি দিন 3টা? রাত 3টার পরেও আমার ডেভেলপমেন্টের কাজ করতে হবে, রাত 3টা পর্যন্ত ডেভেলপমেন্টের কাজ করতে হবে। দুপুরে 3টার পর। স্যার ভিডিওগুলো আজকে রাতে দেওয়া যায় না? আজকে রাতে অফিশিয়াল আলোচনার দিকে আপনাদের কনসেন্ট্রেট থাকবে না, ওটাও তো করতে হবে, বুঝছেন নাই? ঠিক আছে স্যার, তাহলে আগামী দিন দিলে হচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, স্টুডেন্টের কিছু র্যাপিড ওয়ার্কার্স আর্নিং দেখাই আমি, যেটা বলছেন সেগুলো আর কি। আর আমার
মেইলে উইথড্র করছে এরকম কিছু যদি দেখে তাহলে ক্লিয়ার হবে। র্যাপিড ওয়ার্কার্স, দেখেন আমার এই একটা মেইলে স্টুডেন্টের কিছু ইনকাম সামথিং, যেমন লাস্ট এটা আসছিল কবে যেন খেয়াল নাই, এটা হচ্ছে $18.40, তারপরে এইটা একটা আসছে $26.29। এটা আমার ইনকাম না, আমি তো র্যাপিডোর কাছে কাজ করি, স্টুডেন্টের ইনকাম $9, $25, $19, $16 এরকম আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। এখানে অ্যাভেলেবেল স্টুডেন্টের ইনকামের স্ক্রিনশটও আছে, শুধু র্যাপিডোর কাছে এগুলো দেখতে পারবেন। এই যে $30, $7, তারপর দেখেন এই যে র্যাপিডোর কাছে $25, $9, মানে অ্যাভেলেবেল স্টুডেন্ট যাদের আমি কানেক্টেড পেয়েছি তাদের কিছু স্ক্রিনশট আরো অ্যাভেলেবেল আছে। এই যে একটা দেখেন, এই যে সব র্যাপিডোর কাছে আছে, বিভিন্ন ভ্যারাইটিস আছে। তো র্যাপিডোর কাছে গুলো শুধু দেখাচ্ছি $22। এই যে লাস্ট একজনের একটা উইথড্র সেটা কত, $25। এটা একজন $115। তো এরকম আছে। আমার একজন স্টুডেন্ট আরো একটা মার্কেট প্লেস আছে যার নাম হলো পিকো, সেখান থেকে $491 উইথড্র করছে, আমাকে স্ক্রিনশট দিয়েছিল। তো এটা আমি কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হলো মাইক্রো টাস্কিং। এখানে কাজটা একটু সময় নিয়ে করতে হয় বা একটু ধৈর্যের ব্যাপার আছে, কিন্তু পসিবল। এখন আরেকটা ব্যাপার আছে, আমরা কিন্তু প্রফেশনাল ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব, ফাইবার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব। তো ওখানে ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে একটু সময় লাগে বা আমাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে। এই সময়টা আমরা ট্রাই করব এবং র্যাপিডোর কাছে কাজ করব। আপনি এখানে কোর্স ফি দিয়ে অ্যাডমিশন হয়েছেন, এটাকে উঠানোর প্রয়োজন আছে, বা আপনি ডিমোটিভেট হবেন যদি কোনো আউটপুট না পান। এই জন্য আমাদের সবখানে কাজ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে এখন আমি ডেভেলপার হিসেবে 40-45 হাজার টাকার নিচে কাজ করি না। এই আজকে কথা বলে আসলাম, যদি এই কাজটা হয় মানে করতে পারি, সেটা একটা বড় প্রজেক্ট, সেটা অলমোস্ট 2,20,000 টাকার কাজ হবে। আমি যদি 50% পাই তাহলে আমার কিন্তু অনেক বড় একটা ইনকাম হবে। বাট আমাকে যদি কোয়েশ্চেন করে, একটা মোমেন্টে আমি $500 কাজ করছি, অনলি $500, মানে $4 কাজ করছি। তো এইটা কেন বললাম আপনাদের, যে আপনাদের মাথায় নিতে হবে যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসতে দিতে হবে, যে কোনো কিছু সেই অনুযায়ী আপনাকে বিল্ড আপ করতে হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, কথা হবে। ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, এখন বাংলাদেশিদের কি পেপাল দিচ্ছে? বাংলাদেশে পেপাল দিবে না, এটা নিয়ে আলোচনা করব আমি, যে কিভাবে সমাধান কি। আমি তো পেপালের মাধ্যমে উদ্যোগ করেছি, তো মেথডটা কি, বা আমি পেপাল ঝামেলা নিতে চাই না, সেক্ষেত্রে অন্য মার্কেট প্লেসে সুইচ করি। মাইক্রোটাস্কিং আরো অন্য মেথড আছে যেখানে বাংলাদেশের পেমেন্ট মেথড সাপোর্ট করে, যেমন স্কিল বাংলাদেশ সাপোর্ট করে। অন্য একটা মার্কেট প্লেসে ট্রাই করে যদি প্যারা না নিতে চান, বা নিলে কোনো বিষয় না। আমি তো দেখাইলাম যে কত স্টুডেন্টের কত আর্নিং, তারা নিচে তারা সফল। বা তারা এখন আরো একটা বিষয় আছে, যারা র্যাপিডোর কাছে কাজ করছে তারা কি সারা জীবন র্যাপিডোর কাছে কাজ করে? তা কিন্তু না। র্যাপিডোর কাছে কাজ করতে করতে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, এখন প্রফেশনালি ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করে। এরকম আর অনেক স্টুডেন্ট আছে, 1-2 দিনের ব্যাপার না, 3 মাস পরে এসে আমাকে নক দিচ্ছে, 6 মাস পরে নক দিচ্ছে, স্যার আমি এখন এটা করতেছি। এটা হতে পারে। এটা এখন আপনাকে সেইভাবে নিজেকে বিল্ড আপ করতে হবে। আর কোনো স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমার কাছে এই সার্ভে সাইডের কাজের যে পেপাল অ্যাকাউন্টটা ছিল, ওই অ্যাকাউন্ট দিয়ে কি আমি এখান থেকে ওই টাকা উইথড্র করতে পারবো, মানে ডলারটা ওইখানে? ওকে স্যার। আর স্যার ওই যে ইসের আপনার পেনিয়ার যে মাস্টার কার্ডটা যে না থাকলে, আমার যে পেনিয়ার থাকে অ্যাকাউন্ট থাকে, আমি ওখানে কি ডলার ট্রান্সফার করতে পারবো? না, এটা পেওনিয়ারে আপনি ফাইবার থেকে উইথড্র করতে পারবেন, অন্য কোনো জায়গাতে পারবেন না। এক এক কোম্পানি এক একটা পেমেন্ট মেথড সাপোর্ট করে। তো আমাদের ভ্যারাইটিস কেন দরকার? কারণ আমরা বাংলাদেশে যার বিকাশ অ্যাকাউন্ট আছে তার কি রকেট নাই? তার রকেট আছে, নগদ আছে, বিবিএল আছে, সোনালী ব্যাংক আছে। কেন? কারণ পেমেন্ট মেথড ভ্যারাইটিস কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। তো আর যারা ফ্রিল্যান্সিং করে, আমার কত পদের অ্যাকাউন্ট আছে আমি নিজেও জানি না। আমার বিটকয়েন আছে, পেপাল আছে, পেওনিয়ার আছে, স্কিল আছে, ডিবিএল বাংলাদেশের কথা বাদ দিলাম। কিন্তু ইলিগাল। কোনটা? বিটকয়েন বাংলাদেশে ইলিগাল, কিন্তু অন্য দেশে তো ইলিগাল না, সমস্যা তো নেই। তার জন্য ধরছে কিন্তু বাংলাদেশের। আমি কয়েকদিন আগে অলমোস্ট 10,000 টাকা সেল করলাম। আমার বিটকয়েন ছিল কি কারণে? আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, একটা ওয়েবসাইটে, ওই সুবাদে আমার কাছে কিছু বিটকয়েন ছিল, মানে ওই কাজটা করতে যে ওইটা হয়েছিল। তা আমি রিসেন্টলি হঠাৎ করে দেখলাম যে বিটকয়েনের রেটটা একটু ভালো, তা আমি এটা সেল করে দিছি, এবং সেইটা ফেস টু ফেস। এখন পুলিশ টুলিশ হলে সেটা অন্য বিষয় ছিল, ধরা মারা খাই নাই। বিটকয়েন সাপোর্ট করে না, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল বিটকয়েন হচ্ছে। বাংলাদেশ তো বুঝছেন নাই, যেখানে আইনের দরকার সেখানে আইন নেই, যেখানে দরকার নেই সেখানে আইন। এই আর কি। পেপাল বাংলাদেশে দরকার, ধরবেই। বাংলাদেশে দরকার।
আমরা তো আকাশে উঠাই, আকাশে স্যাটেলাইট পাঠাই, কিন্তু বাংলাদেশে পেপার আনতে পারি না। এখন আমাদের কপাল খারাপ, বুঝতে পারছেন? বিশ্বের এমন কোন দেশ নাই যেসব দেশকে আমরা ক্রিটিসাইজ করি, উগান্ডা, ঘানা এরকম ক্রিটিসাইজ করি, ওই সব দেশে পেপার আছে, বাংলাদেশে পেপার নেই। এখন কি বলবেন বলেন? কিছু বলার নেই আমাদের। আবার যখন আমি মানে সম্ভবত ক্লাস 1-2 পড়ি বা শিশুতে পড়ি, তখন আমি শুনছিলাম যে পেপার আসবে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আমার যদি ছেলে মেয়ে হয়, তাদের নাতি হয়, তাদের নাতি হয়, তাহলেও হয়তো শুনবো যে পেপার আসবে। নট শিওর যে কবে আসবে। দেখ আমাদের আশা, আমরা আসুক এটাই চাই। আসলে আমাদের অনেক সমস্যা ক্লিয়ার হবে। মানি লন্ডারিং এর ভয় পায়, তাও তো এক করে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং হয়। আসলে কিছু না, আসলে হচ্ছে আমরা বলো পরিষ্কার কথা হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম। ঠিক, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বললাম আসসালামু আলাইকুম।